হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার ভৌত আলোক বিজ্ঞানের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। সো আজকে থেকে হচ্ছে আমাদের মেইনলি তোমার ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। এতগুলো তোমার ইন্ট্রোডাকশন ছিল এবং আমরা বাদ বাকি টপিক পড়ছি। আজকে থেকে হচ্ছে আমরা তোমার ভৌত আলোক বিজ্ঞানের একদম মেইন টপিক পরে স্টার্ট করব। সো তোমাদেরকে আমি একটা জিনিস ভাই বলছিলাম, সেটা হচ্ছে আজকের লেকচারে দেখার আগে তোমরা যেন অবশ্যই আমার যে ইউটিউবে তরঙ্গ নিয়ে যে লেকচার দেওয়া আছে প্রথম 4টা লেকচার যেন তোমরা দেখে আসো, তাহলে আসলে ভালো করে বুঝতে পারবে এই জিনিসগুলো। ওকে, সো আমি আশা করতেছি তোমরা দেখে আসছো এগুলা। সো এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম টপিক দিয়ে স্টার্ট করি, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা আমরা তরঙ্গের মধ্যেও পড়বো। তো যেটার নাম হচ্ছে ভাই তোমাদের তরঙ্গের উপরিপাতন। ওকে, তো এটা ইংলিশ টার্ম হচ্ছে তোমার সুপারপজিশন অফ ওয়েভস। আচ্ছা চলো দেখি এখানে কাহিনী কি হয়। এখানে তরঙ্গের উপরিপাতন বলতে প্রথমে চলো আমরা আগে কি বুঝি, চক্রের চল্লিশ আগে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে আসো আগে আমরা প্রথমে আগে এটা সংজ্ঞা লিখে ফেলি যে তরঙ্গের উপরিপাতন এটা কাকে বলে। আমরা নাম শুনেই বুঝতে পারতেছি উপরিপাতন মানে কি একজন আরেকজনের উপরে পড়বে, ফলে একটা লব্ধি বা ফলাফল সৃষ্টি হবে, সেটাকে তুমি তরঙ্গের উপরিপাতন বলতে পারো। তাহলে এখানে আমরা বলতে পারি যদি কোনো মাধ্যমের ভিতর দিয়ে যদি কোনো মাধ্যমের ভিতর দিয়ে দুটি পৃথক তরঙ্গ অগ্রসর হওয়ার সময় একে অপরের সাথে মিলিত হয়, তাহলে দেখো আমরা এখানে কি বললাম, যে যদি কোনো মাধ্যমের ভিতর দিয়ে দুটি পৃথক তরঙ্গ অগ্রসর হওয়ার সময় একে অপরের সাথে মিলিত হয়, তবে এদের মিলিত প্রভাবে যে ফলাফল সৃষ্টি হয় তাকে তরঙ্গের উপরিপাতন বলে। আচ্ছা, দুটি বা ততোধিক আর কি, মানে আমি এখানে দুইটা দিয়ে বুঝাইছি, কিন্তু দুইয়ের বেশি হইলেও হবে, মানে দুইয়ের বেশি তরঙ্গ যদি তোমার উপরিপাতিত হয় এবং এদের তাহলে মিলিত প্রভাবে যে ফলাফল সৃষ্টি হবে, বেসিক্যালি সেটাকে তুমি কি বলবা ভাই, তরঙ্গের উপরিপাতন বলবা। ওকে, তাহলে যদি তরঙ্গের উপরিপাতনকে যদি আমি একটু করে ফিগার দিয়ে বুঝতে চাই, তাহলে ফিগারটা কিরকম হবে দেখো। যে সাপোজ ধরো তোমার একটা তরঙ্গ এই বরাবর আসতেছে, আর একটা তরঙ্গ ধরো তোমার হচ্ছে ভাই এই বরাবর আসতেছে। তাহলে ধরো যাক এখানে একটা তরঙ্গ তোমার হচ্ছে ভাই ধরো এই বরাবর আসতেছে, এই বরাবর ধরো অগ্রসর হচ্ছে, এভাবে করে অগ্রসর হচ্ছে ভাই। আর আরেকটা তরঙ্গ ধরো তোমার হচ্ছে ভাই এই বরাবর অগ্রসর হচ্ছে, কেমন, এই বরাবর ধরো তোমার হচ্ছে ভাই অগ্রসর হচ্ছে। তাহলে অগ্রসর হওয়ার সময় তারা এখানে কোনো একটা জায়গায় কী হবে, মিলিত হবে। তার এখানে কোনো একটা জায়গায় কী হবে ভাই, মিলন ঘটবে দুজনের। তো মিলন ঘটার ফলে যে ফলাফলটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে, সেই ফলাফলটাকে আমরা বলবো তরঙ্গের উপরিপাতন। আচ্ছা, কি কি ফলাফল সৃষ্টি হইতে পারে দেখো, কি কি ফলাফল সৃষ্টি হইতে পারে চলো আমি তোমাকে বুঝাই বলি। দেখো আমরা এখানে বলতে পারি তরঙ্গের উপরিপাতন তিনভাবে ঘটতে পারে। একটা বলতে পারি আমরা তরঙ্গের উপরিপাতন তিনভাবে ঘটতে পারে, যথা নাম্বার 1 হচ্ছে ভাই তোমার সমদশায় উপরিপাতন, নাম্বার 2 হচ্ছে তোমার বিপরীত দশায় উপরিপাতন, আর নাম্বার 3 হচ্ছে তোমার ভাই অন্য যে কোনো দশায় উপরিপাতন, তাহলে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। দেখো ধরো তোমার একটা তরঙ্গ ভাই এদিক দিয়ে আসতেছে, তো আর একটা তরঙ্গ ধরো তোমার ভাই এদিক দিয়ে আগাচ্ছে।
অর্থাৎ একটা তরঙ্গ তোমার এদিক দিয়ে আগাচ্ছে, একটা তরঙ্গ তোমার এদিক দিয়ে আগাচ্ছে। তো এদের মধ্যে যখন মিলন ঘটবে, এই মিলনটা তিনভাবে করতে পারে, অর্থাৎ তরঙ্গের পরিবর্তনটা তিনভাবে করতে পারে। কিভাবে করতে পারে? সমদশায় পরিবর্তন, অথবা বিপরীত দশায় করতে পারে, অথবা অন্য যে কোনো দশায় করতে পারে। আচ্ছা, এটা দ্বারা ভাই কি বোঝাচ্ছেন? চলো আমি তোমাকে বুঝাই বলি। ধরো কোনো কারণে এখানে যে কণাটা আছে, সাপোজ ধরো এই কণাটার দশা হচ্ছে তোমার 0 ডিগ্রি। আবার ধরো এখানে যে কণাটা আছে, এই কণাটার দশা হচ্ছে ধরো তোমার 0 ডিগ্রি। ওকে, বা ধরো তুমি 360 ডিগ্রি ধরো, 360 ডিগ্রি ধরা যে কথা, এটা সমদশায় বোঝায়। 0 ডিগ্রি আর 360 ডিগ্রি কি সমদশায় বোঝায়। ধরো এটা তোমার 0 ডিগ্রির কণা, আর এটা ধরো তোমার 360 ডিগ্রির কণা। এখন এরা এসে পরস্পর এখানে মিলন ঘটছে, তাহলে এদের মাধ্যমে যে উপরিপাতনটা ঘটবে সেটাকে আমরা কি বলবো ভাই? তোমার হচ্ছে ভাই সমদশায় উপরিপাতন ঘটবে, বা আমরা বলবো তখন তাদের মধ্যে সমদশায় উপরিপাতন ঘটেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি কি, এইখানকার প্রথম তরঙ্গের মধ্যে যে কণাটা আছে, সেই কণাটার দশা যদি দ্বিতীয় তরঙ্গের যে কণাটার সাথে আঘাত করবে সেই কণাটার দশার সাথে মিলে যায়, অথবা তাদের মধ্যে যদি 360 ডিগ্রি দশা পার্থক্য থাকে, বা 360 ডিগ্রির পূর্ণ গুণিতক যদি দশা পার্থক্য থাকে, তখন আমরা কি বলি সেটাকে? আমরা বলি হচ্ছে তোমার এখানে এদের মধ্যে কি করছে? সমদশায় পরিবর্তন করছে। যেমনটা কীরকম? ধরো এর তোমার হচ্ছে যে ভাই 360 ডিগ্রির সাথে এর ধরো 0 ডিগ্রি মিলিত হয়েছে, অথবা ধরো এর 0 ডিগ্রির সাথে এখানে ধরো 720 ডিগ্রির মানে কণার দশার কণার মিলিত হয়েছে। তো এদের মধ্যে কিন্তু দশা পার্থক্য কত? 0। কারণ আমরা জানি দুইটা কণার মধ্যে যদি দশা পার্থক্য যদি 360 ডিগ্রি বা 2π এর যদি পূর্ণ গুণিতক হয়, সেটাকে আমরা কি বলি? তারা সমদশায় আছে। তাহলে দেখো তো, সমদশায় থাকার শর্ত আমরা কি পড়ে আসছি? সমদশায় থাকার শর্ত। সমদশায় কখন থাকবে দেখো তো? যদি দুইটা কণার মধ্যে, যদি দুইটি কণার মধ্যে দশা পার্থক্য 2πn হয়, তবে এরা সমদশায় আছে। আর বিপরীত দশায় থাকার শর্ত কি? বিপরীত দশা কাকে আমরা বলি? বিপরীত দশায় থাকার শর্ত যে যদি দুইটা কণার মধ্যে দশা পার্থক্য যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা বলি এরা বিপরীত দশায় আছে। তাহলে যদি দুইটি কণার মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি হয়, এখানে আবার পূর্ণগুণিতক বলে দিও না, পূর্ণগুণিতক শুধুমাত্র সমদশার ক্ষেত্রেই হয়, যে 2πn। ওকে, এখানে কত আছে বলো তো? 2πn আছে। আর যদি দশা পার্থক্য 180 ডিগ্রি হয় দুইটা কণার মধ্যে, তবে এরা বিপরীত দশায় আছে। কেমন? আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে একটা জিনিস দেখো তো, দুইটা কণা কখন তোমার সমদশায় মিলিত হবে? যখন দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত হবে? 2πn হবে, অর্থাৎ n যেখানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। আর দুইটা কণা কখন বিপরীত দশায় থাকবে? যখন দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত হবে ভাই? 180 ডিগ্রি হবে। তখন দুইটা কণা কিসে থাকবে? তোমার এখানে বিপরীত দশায় থাকবে। তাহলে সমদশায় পরিবর্তন ঘটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ধরো এখানে একটা 30 ডিগ্রি কণা আছে, ধরো এখানে তোমার একটা 30 ডিগ্রি কণা আছে, ধরো এখানে তোমার একটা ভাই 30 ডিগ্রির একটা কণা আছে, সাপোজ ধরো এটা হচ্ছে 30 ডিগ্রির একটা কণা, আর এখানে ধরো এটা হচ্ছে তোমার 390 ডিগ্রির একটা কণা। তাহলে এখানে যে পরিবর্তনটা ঘটবে এটা কি সমদশায় নাকি ভাই বিপরীত দশায়? অবশ্যই এটা সমদশায়। কেন দেখো? কারণ এখানে 30 ডিগ্রি আছে আর এখানে 390 ডিগ্রি আছে। এই দুইটার দশা পার্থক্য বের করো, 390 থেকে 30কে বাদ দাও, দেখবা 360 আসতেছে। তাহলে অবশ্যই এই দুইটা কণার যেখানে পরিবর্তন ঘটছে সেটাকে আমরা কি বলবো? সমদশায় পরিবর্তন বলবো। তাহলে সমদশায় পরিবর্তন ঘটা মানে কি? তোমার দশা পার্থক্য আসলে অ্যাকচুয়ালি কত হচ্ছে এখানে? 0 ডিগ্রি, 360 ডিগ্রি, বা তোমার এখানে 720 ডিগ্রি, যাই বলো না কেন, তো আমরা এটাকে নর্মালি 0 ডিগ্রি ধরতেছি আর কি। হ্যাঁ, আর বাকিগুলো লিখতেছি না আমরা। তাহলে সমদশায় পরিবর্তন ঘটা মানে কি? এদের মধ্যে দশা পার্থক্য কত হবে? 0 ডিগ্রি হবে। ওকে, তুমি 0 ডিগ্রি বলতে পারো, 360 ডিগ্রি বলতে পারো, 720 ডিগ্রি বলতে পারো, 2πn আর কি। কিন্তু আমি আর ফার্দার না আগায়ে আমি বলে দিচ্ছি কি, যদি দশা পার্থক্য 0 ডিগ্রি হয়, মানে যদি সেম দশায় থাকে, সেটাকে আমরা বলতেছি সমদশায় পরিবর্তন।
ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, বিপরীত দশায় উপরিপাতন ঘটা মানে কি? ধরো এখানে তোমার 30 ডিগ্রি কোণা আছে তো, আর এখানে যদি একটা 210 ডিগ্রি কোণা থাকে, ধরো এখানে যে কোণাটা থাকবে সেটা দশা যদি 210 ডিগ্রি হয়, তাহলে এদের মধ্যে যখন যে উপরিপাতনটা ঘটবে সেটাকে আমরা বলবো বিপরীত দশায় উপরিপাতন। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে দশা পার্থক্য তাহলে কত হয়? বিপরীত দশায় 180 ডিগ্রি হয়। অর্থাৎ বোঝাতে যাচ্ছে কি, আমি এখানে ধরো এখানে যে কণাটা আছে সেটার ধরো তোমার হচ্ছে ভাই দশা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে যে কণাটা আছে সেটা দশা ধরো তোমার 210 ডিগ্রি, তাহলে এই দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত হয়েছে? 180 ডিগ্রি হয়েছে। তখন আমরা তাহলে বলবো এখানে যে উপরিপাতনটা তখন ঘটবে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে ভাই বিপরীত দশায় উপরিপাতন। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, অন্য যে কোনো দশায় উপরিপাতন মানে কি? এই যে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি ছাড়া, যেমন জিনিসটা দেখো না, এখানে 30 ডিগ্রি কণার সাথে এখানে 30 ডিগ্রি কণার সাথে এমনও তো হইতে পারে, সবসময় তো 0 আর 180 হতে হবে বলে কথা নাই। এমনও তো হইতে পারে এখানে যে এখানে ধরো তোমার 60 ডিগ্রির কণার উপরিপাতন ঘটছে, মানে এটার 30 ডিগ্রি কণার সাথে এটা 60 ডিগ্রি কণার উপরিপাতন ঘটছে। তাহলে এই ক্ষেত্রে দশা পার্থক্য কত? এই ক্ষেত্রে দশা পার্থক্য তোমার 30 ডিগ্রি, কারণ এটা 30 ডিগ্রির একটা কণা, এটা 60 ডিগ্রির একটা কণা, এদের মধ্যে উপরিপাতন ঘটছে, তাই এদের দশা পার্থক্য কত হবে? 30 ডিগ্রি হবে। সেটা কিন্তু সমদশায়ও না, বিপরীত দশায়ও না, এটা কি বলতো? অন্য যে কোনো দশায় উপরিপাতন। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে অন্য যে কোনো দশায় উপরিপাতন মানে কি? দশা পার্থক্য 0 ডিগ্রিও হবে না এবং দশা পার্থক্য 180 ডিগ্রিও হবে না। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তা আমাদের এইচএসসি লেভেলে শুধুমাত্র এই দুইটাকে কনসিডার করা হয়েছে। আমাদের এইচএসসি লেভেলে শুধুমাত্র এই দুইটাকে কনসিডার করা হয়েছে। অর্থাৎ এইচএসসি লেভেলে উপরিপাতন বলতে শুধুমাত্র হয় সমদশায় উপরিপাতনকে বোঝায়, না হলে বিপরীত দশায় উপরিপাতনকে বোঝায়। অন্য যে কোনো দশায় উপরিপাতনকে এইচএসসি লেভেলে কনসিডার করা হয় নাই। এখন তুমি বলতে পারো ভাই কেন কনসিডার করা হয় নাই? কারণ জটিলতাটাকে তোমার হচ্ছে ভাই উপেক্ষা করার জন্য। কারণ তুমি যদি অন্য যে কোনো দশায় উপরিপাতন ঘটাও, একটু জটিল বিষয় আছে। কি জটিল বিষয় আছে আমি তোমাকে দেখাবো এখানে। কিন্তু তুমি যদি সমদশায় বা বিপরীত দশায় যদি উপরিপাতন চিন্তা করো, সেই জিনিসগুলো অনেকটা সিম্পল হয়ে যায়। এই জন্য আমরা কি করছি, আমরা তাহলে ধরে নিব আমাদের এখানে যে উপরিপাতন যদি আমাকে বলে, আমাকে যদি কোশ্চেনে কখনো এইচএসসিতে লেখা থাকে উপরিপাতন কয়ভাবে করতে পারে, আমরা কিন্তু পরীক্ষায় লিখবো কয়ভাবে করতে পারে? দুইভাবে করতে পারে, একটা সমদশায় একটা বিপরীত দশায়। কেন আমরা তিনভাবে লিখবো না? কারণ তিনভাবে 3 নাম্বার যে প্রকারটা আছে সেটা তোমার বইতে আলোচনা করা নাই। ওকে, সো অন্য যে কোনো দশায় যে উপরিপাতন আছে সেটা কিন্তু তোমার বইতে আলোচনা করা নাই। বইতে আলোচনা করা আছে কোনটা বলো তো? এই তরঙ্গের উপরিপাতন দুইভাবে করতে পারে। সো আমাদের যদি এখানে, তাহলে আমি তোমাকে বুঝাই বলি, আমাদের যদি তোমার কখনো এইচএসসিতে যদি কখনো এমসিকিউতে কোয়েশ্চেন আসে যে তরঙ্গের উপরিপাতন কয়ভাবে করতে পারে, তাহলে আমরা আনসার দেখাবো কয়ভাবে করতে পারে? দুইভাবে করতে পারে। একটা হচ্ছে সমদশায় উপরিপাতন আর একটা হচ্ছে বিপরীত দশায় উপরিপাতন। কিন্তু বাস্তবে কয়ভাবে করতে পারে ভাই? 3ভাবে করতে পারে, সমদশায়, বিপরীত দশায়, অন্য যে কোনো দশায়। ওকে, কিন্তু আমাদের এইচএসসিতে যেহেতু আমাদের এটা নিয়ে আলোচনা নাই, সো আমরা এটা নিয়ে আলোচনা করব না। এটাকে নিয়ে চলো আমরা তাহলে মুছে দিব, তাহলে না অনেকে আবার কনফিউশন হয়ে যাবে, এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। ওকে, তাহলে আমি দেখো তাহলে এখানে লিখবো কি? তরঙ্গের পরিবর্তন দুইভাবে করতে পারে। তাহলে আমি তোমাকে বুঝাই বলি ভাই, দেখো অ্যাকচুয়ালি তরঙ্গের পরিবর্তন কয়ভাবে করতে পারে ভাই? 3ভাবে করতে পারে, সমদশায়, বিপরীত দশায় অথবা অন্য যে কোনো দশায়। কিন্তু কথা হচ্ছে আমাদের বইতে কি করা আছে বলতো? আমাদের বইতে আলোচনা করা আছে যে হয় সমদশায় পরিবর্তন ঘটবে, নাহলে বিপরীত দশায় ঘটবে। অন্য যে কোনো দশাটাকে আমাদের এখানে নেগলেক্ট করা হয়েছে, কারণ এটা দিলে কমপ্লেক্সিটি চলে আসবে। ওকে, সো আমাদের বিষয়গুলোকে সিম্পল রাখার জন্য তোমার হচ্ছে ভাই যে কোনো দশায় পরিবর্তনকে তুলে দেওয়া হয়েছে আমাদের জন্য। কিন্তু পরবর্তীতে গিয়ে তুমি দেখবা ভার্সিটি গেলে, তখন যদি তুমি ফিজিক্স টিক্স নিয়ে পড়ো, তখন তুমি দেখবা যে এখানে 3ভাবে উপরিবর্তন ঘটতে পারে। ওকে, আচ্ছা যাই হোক, তো যেমনটা বলতেছিলাম এখানে আমরা, সেটা হচ্ছে তাহলে আমরা এখানে আমাদের যদি তাহলে এইচএসসিতে যদি উপরিবর্তন বলে, তাহলে আমরা ধরে নিব উপরিপাতন বলা মানে হচ্ছে যে সেটা হয় সমদশায় ঘটবে, নালে বিপরীত দশায় ঘটবে। উপরিপাতন বলা মানে হচ্ছে যে হয় সেটা কি ঘটবে? সমদশায় ঘটবে, নালে সেটা কি ঘটবে ভাই? বিপরীত দশায় ঘটবে। হয় সেটা সমদশায় ঘটবে, না হলে সেটা কিসে ঘটবে ভাই? বিপরীত দশায় ঘটবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আমরা যে কোনো দশাটা চিন্তা করবো না আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই অন্য যে কোনো দশা ধরলে প্রবলেমটা কোথায়, কমপ্লেক্সিটি কোথায় আসবে? চলো আমি তোমাকে দেখাই, আসো। সেটা হচ্ছে সাপোজ ধরো এই প্রথম যে তরঙ্গটা আছে এটাকে চলো আমরা প্রথম তরঙ্গ নাম দিচ্ছি, আর এটাকে চলো আমরা দ্বিতীয় তরঙ্গ নাম দিচ্ছি। কেমন? ধরো প্রথম তরঙ্গটা, এটার কণার সরণকে আমরা, প্রথম তরঙ্গের কণার সরণকে আমরা y1 নাম দিচ্ছি। ধরো দ্বিতীয় তরঙ্গের কণার সরণকে আমরা y2 নাম দিচ্ছি। কেমন? তাহলে প্রথম তরঙ্গের কণার সরণকে আমরা y1 নাম দিছি, দ্বিতীয় তরঙ্গের কণার সরণকে আমরা y2 নাম দিছি। তাহলে এখানের মধ্যে যখন উপরিপাতন ঘটবে এখানে, তাহলে এখানে তোমার এদের মধ্যে কি হবে? তখন লব্ধি সরণ তৈরি হবে। তাহলে চিন্তা করে দেখো, এখানের মধ্যে যখন এই প্রথম তরঙ্গের কণার সরণকে আমরা y1 নাম দিছি, দ্বিতীয় তরঙ্গের কণার সরণকে আমি y2 নাম দিছি, তাহলে তাদের মধ্যে যখন এখানে উপরিপাতন ঘটবে, তাহলে এখানে কি সৃষ্টি হবে?
লব্ধি সরণ সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাপোজ ধরো নেক্সট পৃষ্ঠায় যদি আমরা যাই, আমরা বলতে পারি ধরি প্রথম তরঙ্গের কোনো কণার সরণ ইকুয়াল টু y1 এবং দ্বিতীয় তরঙ্গের কোনো কণার সরণ ইকুয়াল টু তোমার ধরো ভাই y2, কেমন? তাহলে এখানে আমাকে বলো লব্ধি সরণ যেটা আছে সেটা তোমার তাহলে এটাকে আমরা তাহলে কত হবে, y রেজাল্টেন্ট y আর হবে। দেখো একটা জিনিস আমাকে একটু করে বলো, সরণ কি রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, রাইট? সরণ হচ্ছে কি রাশি? একটা ভেক্টর রাশি। তাহলে আমাকে একটু করে বলো, ধর একটা ভেক্টর আছে পি ভেক্টর আছে আর একটা কিউ ভেক্টর আছে। তাহলে আমরা সবাই জানি পি ভেক্টর কমা কিউ ভেক্টর এর লব্ধি যদি আর ভেক্টর হয়, আর ভেক্টর হলে এই আর ভেক্টরের মান আর ইকুয়াল টু কত হয়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা হয়, যেটা মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে তাহলে তোমার লব্ধি সরণ y আর ইকুয়াল টু কত হবে? দেখো তাহলে নর্মাল যদি আমরা চিন্তা করি যে কোনো দশার জন্য, ধরো ফাই দশা পার্থক্য আছে এদের মধ্যে, তাহলে এদের মধ্যে হবে তোমার লব্ধি সরণ y আর ইকুয়ালস টু y1 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2y1 ইন্টু y2 ইন্টু কজ অফ ফাই। তাহলে এখানে আমরা বলতে পারি এটা কখন, যদি ফাই দশা পার্থক্যে উপরিপতন ঘটে, ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন দেখতেছো যে যদি ফাই দশা পার্থক্য উপরিপতন ঘটে তাহলে লব্ধি সরণটা বেশ ঝামেলাদায়ক হয়ে যাচ্ছে। কিন্তু এমন যদি তুমি চিন্তা করো সমদশায় উপরিপতন ঘটলে কি হবে, সমদশায় যদি তোমার উপরিপতন ঘটে, সমদশায় যদি তোমার কি ঘটে, এখানে উপরিপতন ঘটে বা সমদশায় উপরিপতনের ক্ষেত্রে দেখো কি হয়, দশা পার্থক্য কত হয়, 0 হয় না? আমরা জানি সমদশায় মানে দশা পার্থক্য কত, 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, তুমি যাই নাও না কেন, 720 নাও, যাই নাও না কেন, আলটিমেটলি দশা পার্থক্য ধরো সমদশায় 0 ডিগ্রি এসে এখানে। তাহলে দেখো তো এই ক্ষেত্রে তোমার লব্ধি সরণ কত হবে? তুমি এখানে 0 ডিগ্রি বসাও, তাহলে তোমার এখানে দেখো এটা 1 হয়ে যাবে, এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর রুটটা চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে y আর ইকুয়াল টু কত আসবে, তোমার y1 প্লাস y2 আসবে। আবার তোমার যদি ভাই এখানে বিপরীত দশায় যদি তুমি উপরিপতন ঘটাও, উপরিপতন ঘটাও তাহলে তোমার ফাই ইকুয়াল টু কত আসবে? আমরা জানি সবাই বিপরীত দশায় ফাই ইকুয়াল টু কত হয়, 180 ডিগ্রি হয়, ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। সেই ক্ষেত্রে তাহলে y আর ইকুয়াল টু তোমার কত আসবে বলো তো, y1, আসলে আমরা ধরে নিই y1টা বড়, সাপোজ ধরো তাহলে y1 মাইনাস y2, যদি y2 বড় হইতো তাহলে y2 মাইনাস y1 হইতো, আমি ধরে নিচ্ছি y1টা হচ্ছে আমার এখানে বড়, তাহলে y1 মাইনাস y2 হবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখতেছি তাহলে যদি আমার সমদশায় উপরিপতন ঘটে তাহলে হচ্ছে আমার y আর ইকুয়াল টু আসতেছে y1 প্লাস y2, আর বিপরীত দশায় ঘটলে আসতেছে হচ্ছে আমার y আর ইকুয়াল টু y1 মাইনাস y2। কি সিম্পল জিনিস আসছে না? কিন্তু তুমি যদি ফাই দশা পার্থক্য যদি উপরিপতন চিন্তা করো, y আরটা দেখছো অনেক বড় আসতেছে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এখানে তাহলে বলা হয় কি, তরঙ্গের উপরিপতনের ফলে, আমাদের এখানে জন্য বলা হয় তরঙ্গের উপরিপতনের ফলে লব্ধি সরণ আমরা তাহলে y ইকুয়াল টু কত হবে ভাই, y আর ইকুয়াল টু কত হবে, y1 প্লাস মাইনাস y2। প্লাস কখন হবে, যখন তোমার সমদশায় ঘটবে উপরিপতনটা, আর মাইনাস কখন হবে, যখন তোমার এটা বিপরীত দশায় ঘটবে, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ভাই তোমার, আমরা এখানে ফর্মুলা পেয়ে গেলাম যে লব্ধি কণার সরণ বা লব্ধি সরণ ইকুয়ালস টু y1 প্লাস মাইনাস y2, ওকে। আশা করি জিনিসটা আপনি এখানে সবাই বুঝতে পারছে ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে তোমার বইতে
উপরিপাতন নিয়ে দুটো নীতি দেওয়া আছে। তো নীতিগুলো খুবই সিম্পল, আমি আসলে পড়ানোর কিছুই নেই, আর নীতিগুলো আসেও না, তুমি একবার রিডিং করে নিলেই হবে। তাহলে আমি তোমাকে এটা বাড়ির কাজ দিই, কারণ আমি পড়ালে এখানে তোমার হচ্ছে একটু ওইটা একটু লেখা বড়, তো সো এটা আসলে এতটা ইম্পর্টেন্ট না, এটা খুবই ইজি জিনিস, তুমি একবার রিডিং বললে সেটা বুঝতে পারবা ভাই, এটা বোঝাই উচিত এটা। তো আমি এটা তোমাকে এটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, বই হতে তরঙ্গের উপরিপাতনের দুটি নীতি, তরঙ্গের উপরিপাতনের দুইটি নীতি, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই নীতি 1, নীতি 1 এবং নীতি 2, এবং নীতি 2 নিজেরা একটু পড়ে ফেলবো, নিজেরা একটু পড়ে ফেলবো, কেমন? কারণ এই জিনিসটা আমি যদি পড়াই, এটা হচ্ছে যে একদম রিডিং পড়ার মতো, আর এটা হচ্ছে খুবই সিম্পল একটা টপিক। তুমি যদি এগুলো বুঝো না, আমি যেগুলো বুঝাইছি এগুলো যদি বুঝো, তাহলে এই দুটো নীতি বোঝা তোমার জন্য কোনো ব্যাপারই না। আর এই দুটো নীতি থেকে তেমন কোয়েশ্চন আসে না, তাই আমি এখানে পড়াই দিচ্ছি না, তুমি জাস্ট নিজে থেকে একটু করে তাহলে বাসার মধ্যে কী করবে, এটা একবার রিডিং করে ফেলবা, কেমন? তাহলে দেখবা যে হয়ে যাচ্ছে এখানে। চলো আমি তাহলে এটাকে আচ্ছা থাক, সমস্যা নেই, এটা এখানে থাক, কিছু হবে না, ওকে ভাই, তাহলে এখানে থাক, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা তোমরা একটু নিজেরা তাহলে পড়ে ফেলিও ভাই এই জিনিসটা। তাও চলো আমি তোমাকে এটা বক্স করে দিই একটু করে, এটা তাহলে নিজেরা একটু পড়ে ফেলিও, কেমন? খুবই সিম্পল জিনিস। তো আমি আশা করতেছি তোমরা সবাই তরঙ্গের উপরিপাতন জিনিসটা কি সেটা বুঝতে পারছো ভাই। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করবো তোমার তরঙ্গের উপরিপাতনের ফলে মানে রেজাল্ট কী কী হইতে পারে, কী কী সৃষ্টি হইতে পারে, আচ্ছা, বা কী কী ঘটনা ঘটতে পারে। চলো আমরা এই জিনিসটা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা এখন এখানে লিখবো তোমার, আশা করি এটা বুঝতে পারছি, এতটুকুতে কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা চলো আমরা তাহলে লিখি, এখানে আসো, আমরা লিখবো হচ্ছে যে এখন তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট ফলাফল। তাহলে চলো আমরা টপিকটার নাম দিই এখানে, তরঙ্গের উপরিপাতনের ফলে, তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্ট ফলাফল, সৃষ্ট ফলাফল। আচ্ছা তো মনে রাখবা তরঙ্গের উপরিপাতনের ফলে তিনটে ঘটনার সৃষ্টি হতে পারে। তরঙ্গের উপরিপাতনের ফলে কয়টা ঘটনা সৃষ্টি হতে পারে ভাই? তিনটি ঘটনা সৃষ্টি হতে পারে। তাহলে চলো আমরা লিখে দিই জিনিসটা এখানে এরকম, যে তরঙ্গের উপরিপাতনের ফলে, উপরিপাতনের ফলে তিনটি ঘটনার সৃষ্টি হতে পারে। তরঙ্গের উপরিপাতনের ফলে তিনটি ঘটনার সৃষ্টি হতে পারে, ওকে, যথা। আসলে আমরা দেখি একটা একটা করে। এক নাম্বার ঘটনার নাম হচ্ছে ভাই তোমার ব্যতিচার সৃষ্টি হতে পারে। তরঙ্গের উপরিপাতনের ফলে কি সৃষ্টি হতে পারে? ব্যতিচার সৃষ্টি হতে পারে। আর ব্যতিচারের ইংলিশ নাম কি আমরা সবাই জানি? ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স, ওকে। তাহলে তরঙ্গের উপরিপাতনের ফলে প্রথম ঘটনা কি সৃষ্টি হতে পারে? ব্যতিচার, যেটাকে আমরা বলি ইন্টারফারেন্স। আচ্ছা 2 নম্বর দেখো, তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হতে পারে। তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই স্টেশনারি ওয়েভ। আচ্ছা 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে তরঙ্গের উপরিপাতনের ফলে বিট সৃষ্টি হতে পারে, যে ইংলিশ নাম হচ্ছে বিট, বা বাংলা নাম হচ্ছে স্বরকম্প, ওকে। আচ্ছা তাহলে দেখো এই স্থির তরঙ্গ এবং যে ব্যতিচার, এই স্থির তরঙ্গ এবং যে বিট জিনিসটা আছে, এটা পড়বো হচ্ছে আমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 9। এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো কোথায়? ফার্স্ট পেপার চ্যাপ্টার 9। এই ভিডিওগুলো এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দিব জিনিসগুলো। ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 হচ্ছে আমরা এটা নিয়ে পড়বো। আর ব্যতিচার নিয়ে হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব। ব্যতিচার নিয়ে হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারে ডিটেলস আমরা আলোচনা করব, ওকে। তাহলে হচ্ছে আমাদের এটা সেকেন্ড পেপার, আমাদের এই চ্যাপ্টার 7-এ আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, ব্যতিচার বা ইন্টারফারেন্স নিয়ে। তারপরেও আমরা চলো একটু দেখাই দিই যে কখন কখন তোমার এখানে ভাই ব্যতিচার সৃষ্টি হবে, কখন কখন স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ সৃষ্টি হবে, আর কখন কখন বিট সৃষ্টি হবে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, অনেকের মনে একটা, সবার মনে একটা নর্মাল একটা কমন কোয়েশ্চন থাকে যে ভাই স্থির তরঙ্গ জিনিসটা কি, মানে তরঙ্গ কীভাবে স্থির হয়, আমাকে একটু দেখান, একটা ফিগার দিয়ে দেখান। আমরা একটা ফিগার দিয়ে সেটা দেখাই দিব আজকে, হ্যাঁ। যদিও এটা স্থির তরঙ্গ কোথার পড়া, তরঙ্গের পড়া, তারপর আমি তোমাকে একটু করে এখানে দেখাই দিব। আচ্ছা তো চলো দেখি, তাহলে আমরা আসো, প্রথমে আগে দেখি আসো যে তোমার এখানে ব্যতিচার কখন সৃষ্টি হয়। চলো আমরা দেখার চেষ্টা করি এখন। ফার্স্ট অফ অল ভাই
ব্যতিচার যেটা আছে এটা কখন সৃষ্টি হবে। ওকে, চলো এই জিনিসটা আমরা আলোচনা করি। দেখো দুইটা ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ভাই, যদি যদি দেখো একটা জিনিস আমাকে তুমি একটু করে বলো আগে, তোমার এই যে তোমার তরঙ্গের যদি উপরিপাতন ঘটতে চায় তাহলে কয়টা তরঙ্গ জড়িত থাকবে এখানে মিনিমাম। তরঙ্গের উপরিপাতন যদি ঘটতে চায় তাহলে তোমার হচ্ছে মিনিমাম কয়টা তরঙ্গ তোমার থাকা লাগবে। তরঙ্গের উপরিপাতন ঘটানোর জন্য মিনিমাম কয়টা তরঙ্গ তোমার থাকা লাগবে, মিনিমাম 2টা তরঙ্গ তোমার থাকা লাগবে, কারণ 2টা তরঙ্গ ছাড়া তোমার কি হতে পারবে না, তরঙ্গের উপরিপাতন হতে পারবে না। হ্যাঁ, 2 এর অধিক থাকলেও তরঙ্গের উপরিপাতন ঘটবে, কিন্তু তরঙ্গের উপরিপাতন ঘটানোর জন্য মিনিমাম তোমার কি থাকা লাগবে ভাই, 2টা তরঙ্গকে থাকাই লাগবে। ওকে, আচ্ছা দেখো এবার ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্ত দেখো। ব্যতিচার কখন সৃষ্টি হয় দেখো, যদি A1 ইকুয়াল টু A2 এবং F1 ইকুয়াল টু F2। আচ্ছা এখানে যদি না লিখে আমরা লিখবো যেখানে A1 ইকুয়াল টু A2 আর F1 ইকুয়াল টু F2 হতে হবে। F1 ইকুয়াল টু F2 হতে হবে, তাহলে A1 ইকুয়াল টু A2, F1 ইকুয়াল টু F2 হতে হবে। বুঝাচ্ছি আমি। আর নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে যে তরঙ্গদ্বয়কে একই দিকে অগ্রসর হতে হবে। তরঙ্গদ্বয়কে একই দিকে অগ্রসর হতে হবে। চলো বুঝাচ্ছি আমি কি লিখছি এখানে আমি। আচ্ছা আমরা বলছিলাম কি যে তোমার এখানে তরঙ্গের উপরিপাতন ঘটানোর জন্য মিনিমাম কয়টা তরঙ্গ জড়িত থাকতে হবে, 2টা তরঙ্গ জড়িত থাকতে হবে। তো ব্যতিচার হওয়ার জন্য তোমার এখানে দোনোটা তরঙ্গেরই বিস্তার সমান হতে হবে। এ দ্বারা আসলে বিস্তার বোঝাচ্ছে, আর দোনোটা তরঙ্গেরই তোমার কম্পাঙ্ক সমান হতে হবে। কেমন? এবং তরঙ্গ দুটোকে কি হতে হবে, একই দিকে অগ্রসর হতে হবে, তাহলে সেখানে কি সৃষ্টি হবে ভাই, ব্যতিচার সৃষ্টি হবে। আচ্ছা তাহলে এখানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, এখানে ব্যাপারটা তারা সেরকম, ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে ভাই, আবার ধরো তোমার এখানে আরেকটা তরঙ্গ আছে, ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে ভাই, ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে। চলো আমি তোমাকে এখানে এঁকে দিই। ধরো এখানে তোমার একটা তরঙ্গ আছে ভাই, ওকে, ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে। তো আবার ধরো তোমার এখানে একটা তরঙ্গ আছে। দেখো দুইটার বৈশিষ্ট্যটা কোথায় আমি তোমাকে বুঝাই বলি। দুইটার বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে এটার ধরো এখানে তোমার বিস্তার হচ্ছে A1, আর ধরো এটার বিস্তার হচ্ছে তোমার ভাই A2, এটার কম্পাঙ্ক ধরো তোমার এখানে F1 আর এটার কম্পাঙ্ক ধরো তোমার এখানে F2। তো বিস্তার হওয়ার জন্য ব্যতিচার হওয়ার জন্য শর্ত কি, এরা যখন আগাচ্ছে, দেখো এ তো তোমার এদিকে আগাচ্ছে, আবার এও তোমার এদিকে আগাচ্ছে, তাই এদের মধ্যে যদি উপরিপাতন হয় তাহলে কখন তোমার এখানে দেখো ভাই ব্যতিচার সৃষ্টি হবে, যদি দুইটার তোমার এখানে বিস্তার সমান হয় এবং যদি দোনোটার কম্পাঙ্ক সমান হয় এবং দোনোটা যদি একই দিকে অগ্রসর হয়, ধরো এটা দিকে অগ্রসর হচ্ছে, এটাও ডানে অগ্রসর হচ্ছে, তাহলে এই দুইটা তরঙ্গের মধ্যে এখানে কি সৃষ্টি হবে, ব্যতিচার। উপরিপাতনের ফলে এদের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হবে। এখানে কি হবে দেখো, এদের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি ভাই। তাহলে দেখো তো ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্ত কি ভাই, দোনোটার তোমার এখানে বিস্তার, এই যে দুইটা তরঙ্গ যেটা আগাচ্ছে, মানে যে দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটবে এদের দ্বারা কখন ব্যতিচার সৃষ্টি হবে ভাই, দোনোটা তরঙ্গের যদি তোমার বিস্তার সমান হয় এবং দোনোটা তরঙ্গের যদি কম্পাঙ্ক যদি সমান হয় এবং তরঙ্গদ্বয় যদি একই দিকে অগ্রসর হয়, তাহলে এদের মধ্যে কি ঘটবে ভাই, তাহলে এদের মধ্যে তোমার হচ্ছে ব্যতিচার ঘটবে। খুবই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। তোমাকে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি হলে ব্যতিচার হয়, A1 ইকুয়াল টু A2 আর হচ্ছে F1 ইকুয়াল টু F2 হইতে হবে কিন্তু। ওকে, এবং তরঙ্গ দুটাকে দেখো এখানে তাহলে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোনগুলো দেখো, একটা কিওয়ার্ড হচ্ছে যেখানে এটা A1 ইকুয়াল টু A2 হইতে হবে, একটা হচ্ছে F1 ইকুয়াল টু F2 হইতে হবে, আর একটা কিওয়ার্ড হচ্ছে একই দিকে অগ্রসর হইতে হবে। তাহলে তোমার এখানে কি সৃষ্টি হবে ভাই, তাহলে তোমার এখানে ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। ব্যতিচার কিভাবে হয় সেটা তো আমরা ডিটেলসে পড়বো। ব্যতিচার নিয়ে কিন্তু আমরা একদম ডিটেলসেই পড়বো। ব্যতিচার এই চ্যাপ্টারে আমরা একদম ডিটেলসে পড়বো। স্থির তরঙ্গ আর বিট নিয়ে ডিটেলস আমরা কোথায় পড়বো, ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 9। কিন্তু জাস্ট আমরা এখন দেখলাম কি বলতো, ব্যতিচার নিয়ে কিন্তু আমি ডিটেলস এখনো পড়াই নেই। আমি জাস্ট তোমাকে দেখালাম ব্যতিচার কখন সৃষ্টি হয় বা ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্তটা কি। ওকে, তাহলে আমরা প্রথমে বলে দিচ্ছি ভাই, ব্যতিচার নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়বো ভাই। জাস্ট আমরা এখানে কি দেখলাম বলতো, ব্যতিচার সৃষ্টির শর্ত কি। তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ব্যতিচার সৃষ্টির শর্ত কি, তাহলে তুমি বলবা যে ব্যতিচার হচ্ছে তরঙ্গের উপরিপাতনের ফলে সৃষ্টি হয়, আর ব্যতিচার হওয়ার জন্য দুইটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে যে
দুইটা তরঙ্গেরই বিস্তার সমান হইতে হবে এবং কম্পাঙ্ক সমান হইতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে দোনোটা তরঙ্গকে একই দিকে অগ্রসর হইতে হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে চলো আমরা এবারে নেক্সটে যাই। নেক্সট আমরা চলো দেখি আসলে তোমার স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত কি। আসলে আমরা দেখার চেষ্টা করি তোমার হচ্ছে ভাই স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত কি। স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত কি, চলো দেখি আসো। দেখো, স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে তোমার ভাই ব্যতিচারের শর্তের মতোই, জাস্ট একটা ডিফারেন্স আছে। জাস্ট এটা কি আছে বলো তো, ডিফারেন্স আছে। আমি তোমাদেরকে ডিফারেন্সটা কোথায় আমি তোমাকে বলি। শর্ত নাম্বার একটা দেখো কি, শর্ত নাম্বার একটা হচ্ছে তোমার দুইটার এই যে তোমার বিস্তার সমান হতে হবে এবং দোনোটারই ভাই কম্পাঙ্কও কি হইতে হবে ভাই তোমার এখানে সমান হইতে হবে, অর্থাৎ F1 ইকুয়াল টু কি হইতে হবে, F2 হইতে হবে। কেমন? এবং F1 ইকুয়াল টু তোমার এখানে F2 হইতে হবে, F2 হতে হবে। ডিফারেন্সটা কোথায় জানো? ডিফারেন্সটা হচ্ছে দেখো, এইখানে ব্যতিচারের মধ্যে তরঙ্গ দুটো একই দিকে অগ্রসর হচ্ছিল না, আর তোমার এখানে স্থির তরঙ্গে যেটা হইতে হবে এই তরঙ্গ দুটাকে বিপরীত দিকে অগ্রসর হতে হবে। তরঙ্গদ্বয়কে পরস্পর বিপরীত দিকে অগ্রসর হতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বুঝাই বলি ভাই। ধরো এখানে একটা তরঙ্গ আছে, আবার তোমার এখানে একটা ধরো তরঙ্গ আছে। তাহলে ধরো এই তরঙ্গটা তোমার এদিক দিয়ে আগাচ্ছে, আর ধরো এদিকে আর একটা তরঙ্গ তোমার উল্টা দিকে আগাচ্ছে। ধরো আর একটা তরঙ্গ তোমার এখানে উল্টা দিকে আগাচ্ছে। কেমন? তাহলে একটা তরঙ্গ তোমার হচ্ছে এদিক দিয়ে আগাচ্ছে, একটা তরঙ্গ তোমার উল্টা দিকে আগাচ্ছে। আসো তাহলে আমরা দেখি। ধরো এই তরঙ্গ এদিকে, এই তরঙ্গ এদিকে আগাচ্ছে, এবং ধরো এই তরঙ্গের বিস্তার হচ্ছে তোমার ভাই A1, আর ধরো এই তরঙ্গের বিস্তার হচ্ছে তোমার ভাই A2। এই তরঙ্গের কম্পাঙ্ক ধরো তোমার F1, এই তরঙ্গের কম্পাঙ্ক ধরো তোমার F2, এবং এখানে ধরো তোমার হচ্ছে ভাই A1 ইকুয়াল টু A2 হইলো, আর F1 ইকুয়াল টু তোমার ধরো F2 হইলো, এবং তরঙ্গদ্বয় ধরো তোমার হচ্ছে পরস্পর বিপরীত থেকে অগ্রসর হচ্ছে। তাহলে এদের উপরিপাতনের ফলে কি সৃষ্টি হবে? স্থির তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে এখানে কাহিনী কি হবে দেখো তো, এদের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ সৃষ্টি হবে। স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি বিশ্বাস করতেছি না যে এখানে যে স্থির তরঙ্গ সৃষ্টি হবে, আমাকে এটা বিশ্বাস করা না এখানে। আর স্থির তরঙ্গ জিনিসটা কি? স্থির তরঙ্গ কি মানে তরঙ্গটা কি স্থির হয়ে যায় এরকম কিছু? আমাকে একটু করে একটা ফিগার দিয়ে দেখান। সো চলো আমি তোমাকে এখন একটা ফিগারে নিয়ে যাই। তো আমরা এখানে একটা চমৎকার ফিগার দেখতে পাচ্তেছি। তো এই ফিগার যেটা আছে না ভাই, এখানে কিন্তু একটি স্থির তরঙ্গ আছে, আবার দুইটা তরঙ্গ এখানে জড়িত আছে। কেমনে আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো, আগে প্রথমে তুমি 10 থেকে 15 সেকেন্ড এই তরঙ্গটাকে একটু, এই দুইটা ফিগারটাকে একটু লক্ষ্য করো তোমরা। কেমন? আমি তোমাকে বুঝাই বলি। দেখো, এখানে দেখো একটা সবুজ তরঙ্গ আছে। আমি চলো তোমাকে লিখে লিখে দেখাই। এখানে একটা সবুজ একটা তরঙ্গ আছে, সেটা সবুজ তরঙ্গটা ডান দিকে অগ্রসর হচ্ছে। সবুজ তরঙ্গটা কোন দিকে অগ্রসর হচ্ছে ভাই? ডান দিকে অগ্রসর হচ্ছে। কেন এটি স্থির তরঙ্গ আজকে ভালো করে বুঝতে পারবা। তাহলে দেখো, এখানে সবুজ যে তরঙ্গটা আছে সেটা আমার কি হচ্ছে এখানে ভাই? ডান দিকে তোমার এখানে অগ্রসর হচ্ছে। কেমন? আচ্ছা, ভালো কথা, সবুজ তরঙ্গ ডান দিকে অগ্রসর হচ্ছে। আপনি তো বলছিলেন ভাই আরেকটা তরঙ্গ বিপরীত দিকে অগ্রসর হবে। দেখো, এখানের মধ্যে নীল যে তরঙ্গটা আছে, এখানে যে নীল তরঙ্গ যেটা আছে, ভালো করে যদি তোমরা লক্ষ্য করো ফিগারটা, দেখবা নীল তরঙ্গটা দেখো এখানে এদিকে কিন্তু বামে আসতেছে। দেখছো? খেয়াল করে দেখো জিনিসটা। এখানে আমি এখানে দেখাই, এই যে নীল তরঙ্গটা দেখো এখানে এই বামের দিকে আগাচ্ছে। দেখছো? নীল তরঙ্গটা তোমার এখানে বামের দিকে আগাচ্ছে, আর সবুজ তরঙ্গ তোমার এখানে ডানের দিকে আগাচ্ছে। তাহলে নীল তরঙ্গ তোমার কোন দিকে অগ্রসর হচ্ছে? বাম দিকে অগ্রসর হচ্ছে। বাম দিকে অগ্রসর হচ্ছে। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি এখানে। তাহলে নীল তরঙ্গটা হচ্ছে আমার এখানে বাম দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এবার অন্য কিছু দেখান। দেখো, এবার আপনি বলছিলেন এরা যদি এখানে ভালো করে যদি লক্ষ্য করে দেখো,
এখানে ভালো ভালো করে লক্ষ্য করে দেখো, এটার বিস্তার, নীল তরঙ্গের বিস্তার আর সবুজ তরঙ্গের বিস্তার কিন্তু সেম, কারণ দেখো এরা একজনের সাথে ওভারল্যাপ করতেছে। দেখো এই নীল তরঙ্গ আর সবুজ তরঙ্গ একজন আরেকজনের সাথে কিন্তু ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ মানে কি জানো, মিলিত হয়ে যাচ্ছে। দেখো এখানে এই যে দেখো মিলিত হয়ে গেছে, এই মিলিত হয়ে গেছে, এই যে দেখো এখানে মিলিত হয়ে গেছে। ওকে, দেখো মিলিত হয়ে গেছে, ভালো ভালো করে লক্ষ্য করে মিলিত হচ্ছে। দেখো এখানে মিলিত হচ্ছে এখানে। ওকে, তার মানে কি এখানে এখানে আমরা বুঝতেছি, এই ধরো সবুজ তরঙ্গের যদি আমরা বিস্তারটাকে যদি A1 ধরে নিই, নীল তরঙ্গের বিস্তারটাকে যদি আমরা A2 ধরে নিই, তার যদি আমরা বড় হাতের ধরি, আসো যেহেতু এটাকে আমরা বড় হাতের দিচ্ছি এখানে আগে, তাহলে ধরো তোমার এখানে সবুজ তরঙ্গের বিস্তার, নীল নীল সবুজ তরঙ্গের বিস্তারটাকে তুমি যদি A1 ধরে নাও, এটাকে তুমি যদি এখানে A2 ধরে নাও, আমরা স্পষ্টভাবে দেখতেছি এখানে আমাদের এখানে তাহলে কি আসতেছে, A1 আর A2টা তোমার এখানে সমান আসতেছে। ওকে, তার মানে এটা আমাদের প্রথম ক্রাইটেরিয়ার একটা শর্ত ফিল আপ করছে। ভালো করে যদি লক্ষ্য করে দেখো, দোনোটার কিন্তু তোমার কম্পাঙ্কও সেম, দোনোটার কিন্তু কি সেম, কম্পাঙ্কও সেম। এখন তুমি কীভাবে বুঝবা কম্পাঙ্ক সেম? এখানে দেখো, তুমি যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু দোনোটা তরঙ্গের পর্যায়কাল সেম। কারণ দেখো এখানে এরা দেখো পর্যায়কাল কীভাবে সেম, দেখো এখানের মধ্যে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, পর্যায়কালটা একটু দেখানো তো কষ্টকর, কিন্তু দেখো আপনি ফিগার থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা এখানে দোনোটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সমান বোঝা যাচ্ছে, কারণ দেখো একজনের সাথে একদম ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে দেখো কীভাবে তোমার এই ইয়াটা সেম, কম্পাঙ্ক সেম, আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল এখানে দেখো তো, এই সবুজ তরঙ্গ নীল তরঙ্গের সাথে ওভারল্যাপ করতেছে, সবুজ তরঙ্গ নীল তরঙ্গের সাথে ওভারল্যাপ করতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, এই দুটো তরঙ্গের তোমার তরঙ্গ দৈর্ঘ্য সেম। কারণ তরঙ্গ দৈর্ঘ্য সেম কেন বলতেছি, দেখো এটা ধরো তোমার একটা তরঙ্গ, ঠিক এটার উপর দিয়ে কিন্তু আরেকটা তরঙ্গ ওভারল্যাপ করতেছে। তার মানে দোনোটার তোমার এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম হবে। ওকে, তাহলে দোনোটার তরঙ্গ দৈর্ঘ্য সেম। আবার দোনোটা একটু তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সবুজ তরঙ্গ যে ব্যাগে আগাচ্ছে, নীল তরঙ্গ কিন্তু সেম ব্যাগে আগাচ্ছে। তাহলে সবুজ তরঙ্গ তোমার যে ব্যাগে আগাচ্ছে, নীল তরঙ্গ কিন্তু সেম ব্যাগে আগাচ্ছে। তাহলে V1 = V2, ল্যামডা 1 = ল্যামডা হচ্ছে, আমরা জানি V = F ল্যামডা। তাহলে V ল্যামডা দোনোটা সমান, তাহলে F1 = কি হয়ে যাবে তোমার এখানে, F2 হয়ে যাবে। জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তাই না? কারণ যেহেতু V1 = V2, ল্যামডা 1 = ল্যামডা 2, তাহলে এখানে তোমার অবশ্যই F1 = কত হয়ে যাবে এখানে, F2 হয়ে যাবে। তাহলে দেখো দুইটা ফার্স্ট কন্ডিশনটাকে ফিল আপ করছে কিনা, যে দোনোটার বিস্তার সমান, আবার দোনোটার কিন্তু কম্পাঙ্ক সমান, ফার্স্ট কন্ডিশনটাকে ফিল আপ করছে। আবার দেখো তো দুইটি তরঙ্গই বিপরীত দিকে অগ্রসর হচ্ছে কিনা, দুইটি তরঙ্গই কিন্তু তোমার এখানে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে দুইটি তরঙ্গই বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। ওকে, দুটো তরঙ্গ কিন্তু বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে এখন আমি সব কিছুই বুঝলাম ভাই, সেটা হচ্ছে যে আমার এখানে দোনোটার বিস্তারও সমান, আবার দোনোটার কম্পাঙ্কও সমান, দোনোটা আবার বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। আপনি বলছিলেন ভাই এখানে স্থির তরঙ্গ সৃষ্টি হবে। স্থির তরঙ্গ কোথায় সৃষ্টি হবে আমাকে একটু করে দেখান, আমি তোমাকে দেখাই। দেখো এখানে আমি তোমাকে একটা বস্তুকে আইডেন্টিফাই করতেছি। দেখো এখানে একটা বস্তু আছে, দেখো এই বস্তুটাকে তুমি ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো এখানে যে বস্তুটা আছে, এই কিন্তু জাস্ট উপরে নিচে উঠতেছে। আমি যদি তোমাকে মুছে দেখাই, এখানে দেখো, এখানে ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, এইখানে যে বস্তুটা আছে জাস্ট উপরে আর নিচে উঠতেছে। দেখো এই উপরে আর নিচে নামতেছে, উপরে আর নিচে নামতেছে। এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে বস্তুটা আছে জাস্ট এটা একবার উপরে। দেখো এখানে স্থির তরঙ্গ কোনটা জানো, লাল তরঙ্গ যেটা আছে না, এটা হচ্ছে স্থির তরঙ্গ। আমি তোমাকে বুঝাই বলি, এখানে তোমার মধ্যে হচ্ছে ভাই লাল তরঙ্গ যেটা আছে না, লাল তরঙ্গ, এটা হচ্ছে ভাই উপরিপাতনের ফলাফল। এটা হচ্ছে তোমার ভাই উপরিপাতনের ফলাফল। আর এটাই হচ্ছে তোমার কি বলতো ভাই, স্থির তরঙ্গ। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এই যে লাল তরঙ্গ যেটা আছে, এটা জাস্ট এখানে আপ ডাউন করতেছে, এটা কিন্তু ডানে বামে সরতেছে না। ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমাদের এটা জাস্ট এই লাল তরঙ্গটা কিন্তু জাস্ট আপ ডাউন করতেছে ভাই। এখানে দেখো নীল তরঙ্গটা তোমার বামে চলে যাচ্ছে, আর সবুজ তরঙ্গ তোমার ডানে চলে যাচ্ছে, আর লাল তরঙ্গটা তোমার এখানে জাস্ট আপ ডাউন করতেছে। আচ্ছা, লাল তরঙ্গ যদি আপ ডাউন করতেছে, সেটা বোঝার জন্য কি করা হয়, এই তরঙ্গের এখানে একটা বস্তু রাখা হয়। দেখা যায় যে কি বস্তু এখানে আপ ডাউন করে, বস্তুটা ডানেও যায় না বামেও যায় না। এই জন্য লাল তরঙ্গটাকে কি বলা হয় বলতো, স্থির তরঙ্গ বলা হয়। কেন স্থির তরঙ্গ বলা হয়, কারণ এটার কোনো স্মরণ করতেছে না ডানে বামে, এটা জাস্ট কি করতেছে বলতো, উপরে নিচে আপ ডাউন করতেছে, কিন্তু এটা ডানেও সরতেছে না বামেও সরতেছে না। তাহলে যেহেতু কোনো স্মরণ নাই আর বাইরে থেকে, তাহলে আমি যদি দূর থেকে তাকাই, আমার কাছে মনে হবে কি এটা জাস্ট এখানে আপ ডাউন করতেছে, এটা জায়গা কোনো পরিবর্তন করতেছে না। এই জন্য এটাকে কি বলা হয় বলতো ভাই, স্থির তরঙ্গ বলা হয়। ওকে, দেখো এই জন্য এটাকে কি বলা হচ্ছে, স্থির তরঙ্গ বলা হচ্ছে। দেখো কেন লাল তরঙ্গটাকে স্থির তরঙ্গ বলা হচ্ছে, কারণ এটা শুধুমাত্র আপ ডাউন করতেছে ভাই, ডানেও সরতেছে না বামেও সরতেছে না, তাই এটাকে শুধুমাত্র তোমার স্থির তরঙ্গ বলা হচ্ছে।
এখন তুমি যদি একটু করে ভালো করে এটাকে কেয়ারফুলি লক্ষ্য করো, এটা কখন উপরে যাচ্ছে আর কখন তোমার হচ্ছে যে ভাই নিচে যাচ্ছে, বা কখন তোমার এখানে জিরো হচ্ছে, এটাকে চলো আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। কখন এখানে দেখো, এখানে কি হচ্ছে দেখো, একবার দেখো একদম আপে উঠে যাচ্ছে, এবার দেখো জিরো হচ্ছে, আবার আপে উঠতেছে, জিরো হচ্ছে, আবার আপে উঠতেছে, জিরো হচ্ছে, আবার আপে উঠতেছে। দেখো এখানে জিরো একটা পজিশনে কিন্তু এখানে কি হচ্ছে বলো তো, জিরোতে পৌঁছাচ্ছে। দেখো এই যে জিরোতে পৌঁছাইছে, এই দেখো জিরোতে পৌঁছাইছে, এই জিরোতে পৌঁছাইছে। আমি তো ক্যাপচার করা সম্ভব হচ্ছে না এখানে, কিন্তু ভালো করে তুমি যদি একটু করে মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করো, একবার তো উপরে উঠতেছে ঠিক আছে, একবার জিরোতে পৌঁছাচ্ছে, একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে ঠিক আছে, একবার জিরোতে পৌঁছাচ্ছে, একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে, জিরোতে পৌঁছাচ্ছে, নিচে নামতেছে, রাইট। এখন আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে কখন তোমার এখানে একদম ম্যাক্সিমাম হাইটে উঠবে আর কখন তোমার এটা জিরোতে হাইটে উঠবে। চলো এটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমি তোমাকে বুঝাবো, দেখো যেই মুহূর্তে নীল তরঙ্গ আর সবুজ তরঙ্গটা উপরে উপরে ওভারল্যাপ করতেছে, তুমি দেখবা সেটা একদম উপরের দিকে উঠতেছে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, উপর ওভারল্যাপ করছে, উপরের দিকে উঠছে, উপর ওভারল্যাপ করছে, উপরের দিকে উঠছে, উপর ওভারল্যাপ করছে, উপরের দিকে উঠছে, উপর ওভারল্যাপ করছে, উপরের দিকে উঠছে। অর্থাৎ তোমার এখানে লাল তরঙ্গটা একদম উপরের দিকে কখন উঠবে বলো তো, যখন এটা একদম ওভারল্যাপ করবে। আর ওভারল্যাপ করা মানে কি, সমদশায় পরিবর্তন ঘটা। ওভারল্যাপ করা মানে কি বলতো, সমদশায় পরিবর্তন ঘটা। তার মানে যেই মুহূর্তে তোমার এখানে সমদশায় পরিবর্তন করতেছে, সেই মুহূর্তে তুমি এখানে কি পাবো, ম্যাক্সিমাম সরণ। দেখো এটা আমার সাথে মিলতেছে কিনা। আমরা কিন্তু কি বলে আসছিলাম, সমদশায় আমার ওয়াই আর ইকুয়াল টু কত হয়, y1 প্লাস y2 হয় সমদশায়। দেখো ম্যাক্সিমাম সরণ হচ্ছে এখানে, যেই মুহূর্তে তোমার এখানে ওভারল্যাপ করতেছে উপরের দিকে, সেই মুহূর্তে তোমার এখানে y1 প্লাস y2 হচ্ছে, ওকে। আর দেখো একদম নিচে কখন নামতেছে, যখন নিচের দিকে ওভারল্যাপ করতেছে। দেখো নিচের দিকে ওভারল্যাপ করছে, নিচের দিকে নামছে, নিচের দিকে ওভারল্যাপ করছে, নিচের দিকে নামছে, নিচের দিকে ওভারল্যাপ, নিচের দিকে নামছে, নিচের দিকে ওভারল্যাপ, নিচের দিকে নামছে। অর্থাৎ মানে সমদশায় মিলিত হলে আসলে এই তুমি ওয়াইয়ারের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এখন ম্যাক্সিমাম ভ্যালুটা উপরের দিকেও পাইতে পারো, নিচের দিকেও পাইতে পারো। কারণ দেখো ওভারল্যাপ করা মানে কি, ওভারল্যাপ করা মানে হচ্ছে সমদশায় মিলিত হচ্ছে। দেখো একজন আরেকজনের সাথে একদম ওভারল্যাপ করছে, মানে সমদশায় মিলিত হচ্ছে। তাহলে যদি সমদশায় মিলিত হয়, যদি উপরে সমদশায় মিলিত হয় তাহলে একদম উপরে উঠে যাচ্ছে, নিচে সমদশায় মিলিত হলে একদম নিচের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ আলটিমেটলি সমদশায় উঠলে তুমি ম্যাক্সিমাম সরণ পাচ্ছ। এখন ম্যাক্সিমাম সরণ তুমি উপরেও পাইতে পারো, ম্যাক্সিমাম সরণ তুমি নিচেও পাইতে পারো। উপরে পাবা কখন, যখন উপরে সমদশায় মিলিত হচ্ছে, নিচে পাবা কখন, যখন নিচে তোমার সমদশায় মিলিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে তো শিওর হইলাম যে সমদশায় মিলিত হইলে আমরা এখানে ম্যাক্সিমাম সরণ এখানে আমরা পাচ্ছি। এবার আমরা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, জিরো সরণ তুমি কখন পাচ্ছ, জিরো সরণ, জিরো সরণ কখন পাচ্ছ দেখো, যখন এটা ধরো তোমার নীল তরঙ্গ তো, আর এটা ধরো তোমার সবুজ তরঙ্গ, এরা যদি একজন আরেকজনের অপোজিটে থাকে, তখন ঠিক সেই মুহূর্তে তুমি এখানে দেখবা জিরো সরণ পাচ্ছ। কেমনে দেখো, এই নীল তরঙ্গ এখানে আছে তো, ভালো করে লক্ষ্য, নীল তরঙ্গ এখানে আছে, দেখো নীল তরঙ্গ এখানে, যে সবুজ তরঙ্গ নিচে যখন আসছে ঠিক তখন তুমি জিরো পাচ্ছ। দেখো নীল তরঙ্গ এখানে, সবুজ তরঙ্গ নিচে, জিরো পাচ্ছ। নীল তরঙ্গ এখানে, সবুজ তরঙ্গ একদম অপোজিটে, জিরো পাচ্ছ। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, নীল তরঙ্গ যখন তোমার উপরে থাকবে, দেখো নীল তরঙ্গটা যখন তোমার একদম উপরে থাকবে এখানে, একদম যখন উপরে আসে, আর যেই মতো সবুজ তরঙ্গটা এটা একদম অপোজিটে আসবে, সেই সময় তুমি জিরো পাচ্ছ এখানে। যেমন আমি যদি একটু ভালো করে ফিগার এঁকে দেখাই, তারপর আমি তোমাকে এখানে আইডেন্টিফাই করে দেখাচ্ছি। একটু আসলে তাড়াতাড়ি চলতেছে তো, এটা আইডেন্টিফাই করাটা একটু কষ্টকর, তারপর আমি তোমাকে দেখাই। দেখো এটা ধরো তোমার নীল তরঙ্গ, কেমন, আবার এটা ধরো তোমার সবুজ তরঙ্গ। যখন এটা একদম অপোজিটে দেখবা, তখন দেখবা যেখানে একটা আলটিমেটলি স্থির তরঙ্গটা এখানে জিরোতে থাকতেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যেই মুহূর্তে এটা, এটা উপরে, এটা নিচে, দেখো জিরো হয়েছে, এটা উপরে, এটা নিচে জিরো হয়েছে, উপরে নিচে জিরো হয়েছে, দেখো উপরে নিচে জিরো হয়েছে, দেখছো। তার মানে উপরে নিচে মানে কি, উপরে নিচে মানে এটা হচ্ছে একদম ম্যাক্সিমামে, এটা একদম মিনিমামে। তার মানে এদের মধ্যে দশা পার্থক্য কত তখন, 180 ডিগ্রি ভাই। এরা বিপরীত দশায় আছে, একজন একদম উপরে আছে, একদম নিচে আছে। তাহলে এটা কিসে আছে বলো তো, এরা বিপরীত দশায় আছে। তো বিপরীত দশায় থাকলে তুমি এখানে কি পাচ্ছ, এই সরণটা এখানে জিরো পাচ্ছ, ওয়াই আর ইকুয়াল টু জিরো পাচ্ছ। জিরো পাওয়ার কারণ আছে দেখো, কারণ বিপরীত দশায় ওয়াই আর কত হয়, y1 মাইনাস y2 হয় না, কোথায় বলো তো, এটা বিপরীত দশায়। তো যেহেতু এখানে দুটোটার তোমার এখানে বিস্তার সমান, তাহলে y1 আর y2 সমান। যেহেতু দুটোটার বিস্তার সমান, তাই y1 y2 সমান, তাহলে একজন একজনের সমান হয়ে যাচ্ছে, সমান হলে রেজাল্ট কত আসবে, জিরো আসবে। তাহলে যেই মুহূর্তে তারা বিপরীত হয়ে যাচ্ছে, অর্থাৎ যেই মুহূর্তে তারা একজন আরেকজনের অপোজিটে চলে যাচ্ছে, সেই মুহূর্তে তুমি তাহলে তখন তারা রেজাল্ট কত পাচ্ছ, জিরো পাচ্ছ। তো এভাবে তাহলে আমরা অনেক কিছু দেখতে পারলাম এই ফিগার থেকে, যে কীভাবে তোমার স্থির তরঙ্গ আসলে সৃষ্টি হয় এবং এটাকে কেন স্থির তরঙ্গ বলা হয়। কেন স্থির তরঙ্গ বলা হয়, কারণ এটা শুধুমাত্র উপরে নিচে আপ ডাউন করে, কিন্তু এটা ডানে বামে সরে না। আর উপরে কখন যাবে, মানে ম্যাক্সিমাম হাইটে কখন যাবে, যখন সমদশায় মিলিত হবে। আর মিনিমাম হাইটে, সরি মিনিমাম আর ম্যাক্সিমাম হাইট, মানে একদম উপরে আর একদম নিচে কখন যাবে, যখন সমদশায় মিলিত হবে। একদম উপরে কখন যাবে, যখন উপরে সমদশায় মিলিত হবে। একদম নিচে কখন যাবে, যখন নিচে সমদশায় মিলিত হবে। আর রেজাল্ট জিরো কখন হবে, যখন তারা বিপরীত দশায় মিলিত হবে। ওকে, আমরা দেখতেছি এখানে যারা যখন বিপরীত দশায় মিলিত হচ্ছে, তখন রেজাল্ট কত আসছে, সেখানে দেখো জিরো।
এই 0। দেখো 0 হওয়ার সময় দেখো দেখো তখন কিন্তু দেখো নীল আর সবুজটা একদম অপোজিটে আছে। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো সবাই এখানে বুঝতে পারছো। সো চলো আমরা তাহলে আমাদের এখন মেইন স্ক্রিনে ফেরত যাই। সো আমরা এখন আমাদের মেইন স্ক্রিনে ফেরত চলে আসলাম এবং আমরা দেখলাম হচ্ছে ভাই স্থির তরঙ্গ কীভাবে কাজ করে এবং স্থির তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়। সো আমরা এটা নিয়ে হচ্ছে আরও ডিটেলসে পড়বো কোথায় বলো তো, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 এটার ইকুয়েশন বের করবো, সমীকরণ বের করবো, কখন সমতা হয়ে যাবে শর্ত বের করবো, অনেক কিছু বের করবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 9 করবো যখন আমরা স্থির তরঙ্গ পড়বো তখন। তো আমরা চলো এরপর আমরা দেখছি কি আরেকটা রেজাল্ট কী তৈরি হতে পারে, বিট তৈরি হতে পারে। চলো আমরা বিট নিয়ে আলোচনা করি এবং আমরা চলো দেখি বিট কখন তৈরি হয় কেমন। আচ্ছা, বিট তৈরি হওয়ার জন্য কন্ডিশনটা একটু ভিন্ন। প্রথম কন্ডিশনটা ঠিক আছে, প্রথম কন্ডিশনটা আসলে দেখো একটু করে চেঞ্জ করা আর কি। হ্যাঁ, বিট তৈরি হওয়ার জন্য A1 ইকুয়াল টু A2 অথবা A1 কাছাকাছি A2 হইতে হয়। অর্থাৎ তোমার হচ্ছে যখন ব্যতিচার পড়ছো তখন তোমার এখানে ব্যতিচার পড়ার সময় কী ছিল যে তোমার বিস্তারটাকে অবশ্যই সমান হইতে হবে। এখানে কী হয়েছে, বিটের সময় তোমার হচ্ছে ব্যতিচারকে সমান হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু কাছাকাছি হইতে হবে। হ্যাঁ, মানে সমান হওয়াটা ম্যান্ডেটরি না আর কি। দেখো ব্যতিচার আর যখন তুমি স্থির তরঙ্গ পড়ছো তখন সমান হওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু তোমার যখন এখানে ভাই দেখতেছো বিট পড়তেছো, বিটের সময় তোমার এখানে ভাই এই বিস্তারটা যেটা আছে সেটা তোমার এখানে সমান মানে হইতেও পারে নাও হইতে পারে, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। ওকে, এবং F1 নট ইকুয়াল টু F2 হবে। অর্থাৎ দেখো আগে তোমরা কী তো তোমার এখানে এই স্থির তরঙ্গের মধ্যে আর ব্যতিচারের মধ্যে F1 ইকুয়াল টু F2 হইতো আর A1 ইকুয়াল টু A2 ছিল, কিন্তু এখানে A1 ইকুয়াল টু A2 হইতে পারে অথবা A1 কাছাকাছি A2 হইতে পারে, কিন্তু মাস্ট বি F1 আর F2 কি হইতে পারবে না, সমান হতে পারবে না। তাহলে এরা যদি সমান না হয় তাহলে এদের মধ্যে একটা তোমার কী থাকবে ভাই, কম্পাঙ্কের একটা পার্থক্য থাকবে। এখানে একটা ব্যাপার আছে, বিট হওয়ার জন্য এই কম্পাঙ্কের পার্থক্য কে 10 হার্টজ থেকে ছোট হইতে হবে। তাহলে আমি বুঝাই বলি চলো তোমাকে, এখানে বিটের মধ্যে ব্যাপার যেটা হচ্ছে বিস্তারটা সমান হইতেও পারে নাও হইতে পারে, এটা ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু কম্পাঙ্ক সমান হতে পারবে না। তাহলে কম্পাঙ্ক যদি সমান না হয় তাহলে এদের মধ্যে একটা পার্থক্য থাকবে এবং এই পার্থক্যটাকে অবশ্যই 10 হার্জের বেশি তোমার কী হতে হবে, 10 হার্জের মধ্যে থাকতে হবে পার্থক্যটাকে, মানে এটার কম হইতে হবে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আর এখানে তাহলে তোমার 2 নম্বর কন্ডিশনটা কি, 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে তোমার এখানে এরা দুটো তোমার হচ্ছে ভাই একই দিকে অগ্রসর হতে হবে। এখানে আমরা বলবো তরঙ্গদ্বয়কে একই দিকে অগ্রসর হতে হবে। ওকে, তরঙ্গদ্বয় কী হতে হবে, একই দিকে অগ্রসর হতে হবে। তাহলে যদি আমি গ্রাফ দেখতে চাই, এদের গ্রাফ কীরকম হবে, সাপোজ ধরো একটা তরঙ্গ এখানে আছে আর একটা তরঙ্গ ধরো তোমার, অথবা আমি একটা ফিগারে আঁকি, চলো কেমন, একটা ফিগারে আগে চলো। ধরো তোমার এখানে একটা তরঙ্গ এখানে আছে, বিট খুবই মজার পড়া। আমি যে যখন তরঙ্গ পড়াবো তখন ডিটেলসে পড়াবো। এখানে জাস্ট আমি হালকা পাতলা দেখাচ্ছি, হালকার উপর যাচ্ছে, কিছুই দেখাবো না এখানে আসলে, কারণ তরঙ্গতেই এটার মেন পড়া। ধরো একটা তরঙ্গ এখানে আছে, আরেকটা তরঙ্গ ধরো এটার থেকে সামান্য বিস্তার বেশি, কিন্তু কম্পাঙ্কের ডিফারেন্স আছে। অর্থাৎ ধরো তাহলে পর্যায়কালে এটার ডিফারেন্স থাকবে। আর একটা তরঙ্গ ধরো এরকম, এভাবে করে যাচ্ছে কেমন। আচ্ছা, তো তখন এদের মধ্যে কী হবে, এখানে একটা রেজাল্ট দেখা দিবে, একটা রেজাল্ট তৈরি হবে একটা কেমন, এদের মধ্যে দেখা যাবে তখন এই দুটো উপরিপাতনের ফলে এখানে একটা রেজাল্ট তৈরি হচ্ছে। দেখবে এখানে একটা রেজাল্ট তৈরি হয় এবং রেজাল্টটা আমি তোমাকে যদি বুঝাই বলি, আমরা পড়াবো তখন দেখা যাবে রেজাল্টটা এরকম হবে, এরকম একটা ওভারল্যাপ থাকে এখানে। তারপর তোমার এখানে একটা ওভারল্যাপ থাকে, এগুলো আমরা সব দেখাবো কেমনে ওভারল্যাপগুলো থাকে এখানে। আমি জাস্ট তোমাকে বুঝাই দিচ্ছি, এখানে হালকা পাতলা। বিট অনেক মজার একটা পড়া, বিট আমরা পড়াবো তরঙ্গ চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে এখানে দেখো কাহিনী কী হচ্ছে ভাই, বিটের ক্ষেত্রে দোনোটার বিস্তার সমান হইতে পারে নাও হইতে পারে। আমি এখানে হালকা পাতলা ডিফারেন্স ধরে নিলাম, কম্পাঙ্ক মাস বি সমান হবে না, কম্পাঙ্ক পার্থক্য থাকবে, 10 হার্জের কম হইতে হবে। তখন এদের একই দিকে যদি ওরা অগ্রসর হয় তাহলে এরা উপরিপাতনের ফলে এখানে রেজাল্ট তৈরি হবে, রেজাল্টটা হবে এরকম ডট ওভারল্যাপের মতো। আর রেজাল্টের মধ্যে এখানে তোমার কী থাকবে আমি তোমাকে বুঝাই বলি, এখানে তোমাকে কন্টিনিউয়াসলি এরকম ওয়েভ থাকবে, কন্টিনিউয়াসলি তোমার এখানে এরকম তরঙ্গ থাকবে। এটা হচ্ছে তোমার রেজাল্ট, এটা হচ্ছে তোমার বিট।
আচ্ছা, কারো যদি খুব ঝামেলা লাগে আমি তোমাকে ডাইরেক্ট মুছে আঁকি, সমস্যা নেই। অনেকে হয়তো এটা বুঝতে সমস্যা হতে পারে, আমি তোমাকে এমনি সিম্পল ওয়েতে বুঝাই। যখন আমরা বিট নিয়ে ডিটেলসে বলবো তখন আমি দেখাই দিব, কেমন? এখানে আমরা ডিটেলসে না দেখে, কারণ এখানে দেখালে অনেকের বুঝতে অসুবিধা হবে, কারণ বিট একটা অনেক বড় একটা টপিক। তো এটা নিয়ে আমরা অনেক ডিটেলসে পড়বো তরঙ্গ চ্যাপ্টারে। তো বিটের ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে ধরো একটা তরঙ্গ আছে ভাই, সিম্পল করে যদি বলি, আর এই তরঙ্গটা ধরো তোমার ডানে অগ্রসর হচ্ছে, এদিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ধরো তোমার হচ্ছে ভাই এখানে আরেকটা তরঙ্গ আছে, কিন্তু এটার ধরো বিস্তার একটু ভিন্ন, এবং এটার কম্পাঙ্ক মাসটি ভিন্ন হবে, অর্থাৎ এটা ধরো এরকম আছে। ওকে, তাহলে এখানের মধ্যে ধরো এটার কম্পাঙ্ক হচ্ছে F1, ধরো এটার কম্পাঙ্ক হচ্ছে তোমার F2, এটার ধরো ভাই বিস্তার হচ্ছে তোমার A1, আর এখানে ধরো তোমার হচ্ছে ভাই বিস্তার হচ্ছে তোমার A2। তাহলে এখানে A1 আর A2 যেটা আছে ভাই, এটা হচ্ছে তোমার ধরো কাছাকাছি প্রায়, কিন্তু এখানে F1 আর F2টা ধরো তোমার এখানে সমান না। তাহলে দুজন যদি একই দিকে অগ্রসর হয় তাহলে দেখা যাবে তখন তাদের মধ্যে উপরিপাতন করতেছে, এবং এদের উপরিপাতনের ফলে কী সৃষ্টি হয়? বিট সৃষ্টি হয়। ওকে, এদের উপরিপাতনের ফলে বিট সৃষ্টি হয়, কেমন? আচ্ছা, তাহলে আমি আশা করতেছি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পারছো। তো এখানের মধ্যে দেখো, এখান থেকে তুমি কি কি মনে রাখবা। এখান থেকে আসলে আমি তোমাকে কোনো কিছু ডিটেলসে পড়াই নাই। তুমি এখান থেকে মনে রাখবা ব্যতিচার কখন হয়, বা ব্যতিচার সৃষ্টির শর্ত কি, স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত কি, বা তোমার এখানে ভাই বিট তৈরির শর্ত কি, কারণ এগুলো তোমাকে হচ্ছে পরবর্তীতে তোমার এগুলো লাগবে কাজে। ওকে, সো আমরা আশা করতেছি টপিকগুলো এখানে বুঝতে পারছি ভাই সবাই। তাহলে চলো আমরা হচ্ছে এখন আলোকের ব্যতিচার স্টার্ট করব ডিটেলসে। তো আলোকের ব্যতিচার পড়ার আগে আমাদের কিছু বেসিক থাকা লাগবে। তো ওই বেসিক পার্টটুকু আমরা এখন আলোচনা করব। চলো আমরা প্রথমে আলোচনা করব তোমার হচ্ছে ভাই সুসঙ্গত উৎস নিয়ে, বা যেটাকে আমরা বলি কোহেরেন্ট সোর্স। এই জিনিসটা কি সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি তোমাকে বুঝাই বলি সুসঙ্গত উৎস জিনিসটা কি। ধরো তুমি এখানে একটা এখানে লাইট আছে তোমার এখানে একটা, কেমন? তোমার এখানে ধরো একটা লাইট আছে এখানে। আচ্ছা, তো এখানের মধ্যে ধরো তোমার এখানে একটা সুসঙ্গত উৎস তুমি রাখছো, ধরো এখানে একটা তুমি সুসঙ্গত উৎসকে রাখছো। এখানে একটা সুসঙ্গত উৎস কি জিনিস আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো। সুসঙ্গত উৎস সব বৈশিষ্ট্য আমি তোমাকে ব্যাখ্যা করতেছি এখানে, কেমন? তাহলে এখানে ধরো তোমার সুসঙ্গত উৎস রাখা আছে। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে একটা কোহেরেন্ট সোর্স, আর এটা হচ্ছে একটা আমার সুসঙ্গত উৎস। তো এখানে যেটা হচ্ছে, এখান থেকে ধরো একটা আলোক তরঙ্গ এভাবে করে বের হয়ে এখানে গিয়ে ধরো আপতিত হয়েছে, এখান থেকে ধরো একটা আলোক তরঙ্গ গিয়ে এখানে গিয়ে এখানে আপতিত হয়েছে, কেমন? আচ্ছা, তো এখানে যেটা হবে তখন এখান থেকে তার একটা আলোক তরঙ্গ বের হবে যেটা প্রথমে ঢুকছিল, আর এখান থেকে তোমার একটা আলোক তরঙ্গ বের হবে। আচ্ছা, এখানে দেখো, ধরো সুসঙ্গত উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো বের হবে, দোনো আলোক তরঙ্গেরই তোমার তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে। তাহলে সুসঙ্গত উৎস থেকে যে আলোক তরঙ্গগুলো বের হবে, ধরো একটা আলোক তরঙ্গ এখানে বের হয়েছে, আর আরেকটা আলোক তরঙ্গ ধরো তোমার মানে নর্মালি এটা উপর দিয়ে ধরো বেরিয়েছে, আর এটা ধরো নিচ দিয়ে বেরিয়েছে, যে কোনোভাবে বেরোতে পারে ভাই, নিচ দিয়ে সমস্যা নেই, সেটা উপর নিচ দিয়ে। চলো আমি এটাকে ঠিক করে রাখি, এটা ধরো তোমার নিচ দিয়ে করে বেরিয়েছে, কেমন? তাহলে এখানে আমরা কি বুঝাইলাম তোমার এখানে দেখো। আচ্ছা, যদিও একটু আঁকা একটু সমস্যা হয়েছে, আমি চলো ঠিক করে রাখি একটু করে, এটা আসলে ঠিক করে রাখি, দাঁড়াও সুন্দর করে রাখি। তাহলে এখানে কাহিনী কি হচ্ছে দেখো, তো এখানে কাহিনী হচ্ছে তোমার এখানে একটা আলোক উৎস আছে, আলোক উৎস থেকে দেখো অনেকগুলো তরঙ্গ যাচ্ছে না এখানে। ধরো তোমার এখানে একটা সুসঙ্গত উৎস রাখা আছে, সুসঙ্গত উৎস কেন রাখছি সব এখন বুঝতে পারবা, আর সুসঙ্গত উৎসের কাজটা কি সব তুমি এখানে এখন বুঝতে পারবা। ওকে, ধরো আমি সুসঙ্গত উৎস এখানে একটা রাখছি, সুসঙ্গত উৎস একটা উৎস ধরো, তো এর মধ্যে ধরো আমি আলোক উৎস থেকে দুইটা আলোকে এখানে পাস করাইছি। ওকে, তাহলে এখান থেকে একটা আলোক তরঙ্গ বের হয়ে সুসঙ্গত উৎসের উপর আপতিত হয়েছে, আর এখান থেকে একটা আলোক তরঙ্গ বের হয়ে সুসঙ্গত উৎস থেকে এখানে আপতিত হয়েছে। আবার এখান থেকে ধরো তোমার দুইটা আলো বের হবে, তাহলে ধরো একটা আলো এখানে বের হবে, একটা আলো ধরো তোমার এখানে বের হবে। তা আমি ধরে নিচ্ছি তোমার এখানে এই আলোটা যেটা আছে সেটা ধরো তোমার এভাবে করে বের হচ্ছে, ওকে, আর এখান দিয়ে যে আলোটা বের হচ্ছে সাপোজ ধরো এটা নিচ দিক দিয়ে বের হচ্ছে, ওকে, এভাবে করে বের হয়েছে দেখো। তো সুসঙ্গত উৎসের বৈশিষ্ট্যটা কি, এখান থেকে যে আলোগুলা বের হবে সেই আলোগুলা সেম তরঙ্গ দৈর্ঘ্যের হবে, অর্থাৎ এটাও ল্যামডা দৈর্ঘ্যের হবে, এটাও তোমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের হবে। ওকে, তাহলে সুসঙ্গত উৎসের প্রথম বৈশিষ্ট্য কি, এখান থেকে যে আলোকগুলো বের হবে সবগুলো কি হবে তোমার একই তরঙ্গ দৈর্ঘ্যের হবে। এটা মানেটা কি জানো,
এটার মানেটা হচ্ছে যে তুমি যদি এখানে নর্মালি আলোকগুচ্ছ তো এখান থেকে তো আসলে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখান থেকে মানে আলো এখান থেকে তোমার নির্গত হবে, কিন্তু আমি সাপোজ আমি ধরে নিচ্ছি এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য ধরো λ1, এই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য ধরো λ2, আমি ধরে নিচ্ছি নর্মালি এখানে আলোকগুচ্ছ একটাই আছে, তাহলে এখান থেকে অথবা তুমি এভাবে চিন্তা করো না, ধরো তুমি এখানে একটা লাইট রাখছো, এভাবে চিন্তা করো তাহলে তাহলে ভালো হয়, আমি তোমাকে দেখাই। ধরো তুমি এখানে একটা লাইট রাখছো, আবার তুমি এখানে একটা লাইট রাখছো, ওকে। তো এই লাইট থেকে তোমার হচ্ছে যে ধরো আলো বের হচ্ছে λ1, আর এই আলো থেকে ধরো তোমার লাইট বের হচ্ছে λ2, ওকে। তো দুটোটাকে তুমি সুসংগত উৎসে প্রবেশ করাইছো। সুসংগত উৎসের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সে কি করে, যে আলোটাকে নির্গত করবে সে আলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ল্যামডা হয়ে যাবে, অর্থাৎ দুটোটা আলো তরঙ্গ দৈর্ঘ্যে যে আলোটাকে সে নির্গত করবে সে নির্গত আলো তরঙ্গ দৈর্ঘ্য কী হবে ভাই, সেম হবে। তাহলে এখান থেকে আমরা প্রথম পয়েন্ট সুসংগত উৎস থেকে মনে রাখতে পারি, সুসংগত উৎস হতে নির্গত আলোর সুসংগত উৎস হতে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বদা সমান হবে, সর্বদা সমান হবে। এটার মানে হচ্ছে তাহলে দেখো তুমি ইনপুট সাইডে কী দিছো সেটা দেখার দরকার নাই, মানে ইনপুটে তুমি কয়টা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিছো। সুসংগত উৎস এমন একটা মেকানিজম করে, কি মেকানিজম করে আমাদের জানার দরকার নেই, কারণ এটা আমাদের সিলেবাসে নেই বা আমাদের বইতেও নাই। সুসংগত উৎস এমন সিস্টেম করে তুমি যেই তরঙ্গ দৈর্ঘ্যে আলো এখানে প্রবেশ করো না কেন, এটা একটা ফিক্সড তরঙ্গ দৈর্ঘ্যের বা একটা নির্দিষ্ট আলো বা একটা সর্বদা সমান তরঙ্গ দৈর্ঘ্যের আলো দুটাকে কী করবে, বের করবে। অর্থাৎ এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে, যে আলোগুলো বের করবে সবগুলোর তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে, এটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বলো তো, ল্যামডাই হবে, ওকে। তার মানে সুসংগত উৎস থেকে যে নির্গত আলোগুলো বের হবে সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য সর্বদা কী হবে, সমান হবে। তুমি ইনপুটে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দাও না কেন, সুসংগত উৎস থেকে যখন বের হবে আলোগুলো তরঙ্গ দৈর্ঘ্য তোমার কী হবে ভাই, সমান হবে, ওকে। আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। এবার আসলে আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টে যাই। আমাকে একটু করে বলো, আমি এখানে কয়টা পয়েন্ট আইডেন্টিফাই করব, এই পয়েন্ট এবং এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, দুইটা এখানে অপোজিট না, তাহলে এই দুইটা পয়েন্টের আমি যদি এখানে এ পয়েন্ট বলি, এটাকে যদি আমি বি পয়েন্ট বলি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে এ এবং বি পয়েন্টের মধ্যে দশা পার্থক্য কত, এ ও বি এর মধ্যে দশা পার্থক্য কত, তুমি বলবা এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে তোমার এখানে পাই, কারণ দেখো এরা পরস্পর বিপরীতে আছে। আবার দেখো এখানে ধরো একটা কণা আছে, এটা ধরো সি, এখানে ধরো একটা কণা আছে, এটা হচ্ছে ডি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই সি ও ডি এর মধ্যে দশা পার্থক্য কত, তুমি বলবো তাও পাই, কেন, একজন দেখো পজিটিভ দিকে উপরে, একজন নেগেটিভ দিকে নিচে, তো দুটোটা তো উল্টা আছে। আবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা ধরো ই, এটা ধরো তোমার এখানে এফ, এই ই এবং এফ এর মধ্যে দশা পার্থক্য কত, তুমি এটাও বলবা পাই, কারণ ভাই দেখো কেন, কারণ একটা উপরে একটা নিচে। আবার যদি আমি এটাকে জি বলি, এটাকে যদি আমি এইচ বলি, তাহলে এই জি ও এইচ এর মধ্যে দশা পার্থক্য কত হবে, তাও তুমি বলবা পাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে সুসংগত উৎস থেকে যে আলোগুলা বের হবে তাদের মধ্যে দশা পার্থক্য অলওয়েজ ফিক্স থাকবে। এমন হইতে পারে দুটোটা সমদশায় বেরিয়েছে, এমন হইতে পারে, আবার এমন হইতে পারে তারা বিপরীত দশায় বেরিয়েছে, কিন্তু এমন না যে ধরো এখানে কিছুক্ষণ বিপরীত দশা থাকলো, এখানে আবার সমদশায় হয়ে যাবে, এখানে আবার বিপরীত দশা, এখানে আবার সমদশায় হয়ে যাবে, এরকম না। যদি দুইটার মধ্যে সমদশা বিদ্যমান থাকে অলওয়েজ সমদশা বিদ্যমান থাকবে, দুটার মধ্যে যদি বিপরীত দশা বিদ্যমান থাকে অলওয়েজ বিপরীত দশা বিদ্যমান থাকবে, অথবা দুটোর মধ্যে ধরো 90 ডিগ্রি দশা পার্থক্য বিদ্যমান আছে, তাহলে সব জায়গাতে 90 ডিগ্রি দশা পার্থক্য বিদ্যমান থাকবে। অর্থাৎ সুসংগত উৎস থেকে যে আলোগুলো বের হবে সেই আলোগুলোর মধ্যে দশা পার্থক্যটা ফিক্সড অ্যামাউন্টের হবে, সব জায়গায় তোমার দশা পার্থক্যটা কী হবে বলো তো, ফিক্সড অ্যামাউন্টের হবে। অর্থাৎ এমন না যে ধরো শুরুতে দশা পার্থক্য পাইছিল পরে তোমার এখানে π/2 হয়ে গেছে, এমন কিন্তু না। সুসংগত উৎস থেকে যে আলোগুলো বের হবে সর্বদা তাদের মধ্যে কী থাকবে ভাই, দশা পার্থক্য সেম থাকবে, মানে নির্দিষ্ট দশা পার্থক্য বজায় রাখবে এরা। তাহলে আমরা এখানে লিখবো, এখানে আশা করি তোমরা এই পয়েন্ট এখানে বুঝতে পারছো। আমরা এখানে লিখব সুসংগত উৎস হতে নির্গত আলোক রশ্মিদ্বয় সর্বদা সেম
পরিমাণ বা সর্বদা নির্দিষ্ট পরিমাণ দশা পার্থক্য বজায় রাখে, মানে সব জায়গায় দশা পার্থক্য সেম থাকবে। কেমন? আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখানে বজায় রাখে, বজায় থাকে বলি। আচ্ছা, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি সবাই। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সুসংগত উৎস কিভাবে তৈরি করে? সুসংগত উৎস কিভাবে তৈরি করে? তো জেনে রাখবা, সুসংগত উৎস ছোট ছোট ছিদ্রের মাধ্যমে তৈরি করা হয়। বেসিক্যালি সুসংগত উৎস দুইটা ছোট ছোট ছিদ্র, ধরো তোমার এখানে দুইটা আলোক রশ্মিকে পাস করাইতে হবে, তাহলে সুসংগত উৎস তোমার হচ্ছে ভাই দুইটা ছোট ছোট ছিদ্রের মাধ্যমে তৈরি হবে। তাহলে ব্যাপারটা কীরকম? এখানে দেখো সুসংগত উৎস কীভাবে তৈরি হয় ভাই। এখানে একটা ছিদ্র থাকবে, এখানে একটা ছিদ্র থাকবে। ওকে, সুসংগত উৎস তোমার হচ্ছে ভাই দুইটা ছোট ছোট ছিদ্র দ্বারা তৈরি হয়। ধরো তোমার এখানে একটা লাইট আছে, তো ধরো তোমার এখান থেকে একটা আলোক তরঙ্গ দৈর্ঘ্য পাস হবে, আবার ধরো তোমার এখান থেকে একটা আলোক তরঙ্গ দৈর্ঘ্য এখানে পাস হয়েছে। ওকে, তাহলে সুসংগত উৎস মূলত তোমার দুইটা কি হয়? ছিদ্র দ্বারা তৈরি হয়। এটাকে আমরা S1 বলি, এটাকে আমরা S2 বলি। তাহলে এখানে আমরা লিখতে পারি সুসংগত উৎস দুইটি ছোট ছিদ্র দ্বারা তৈরি করা হয়, যাদের চির, ইংলিশে আমরা বলি স্লিট বলে। মানে এই ছোট ছোট ছিদ্রগুলোকে কি বলে বলো তো? চির বলে বা স্লিট বলে। ওকে, আচ্ছা, তার মানে একটা সুসংগত উৎসের মধ্যে আসলে কয়টা ছোট ছোট ছিদ্র থাকে? দুইটা ছোট ছোট ছিদ্র থাকে, একটা S1, একটা তোমার S2। এখন আমাকে যদি কেউ সুসংগত উৎসের সংজ্ঞা দিতে বলে, তাহলে আমি সংজ্ঞাটা কি দেবো? এখানে এরকম, সুসংগত উৎস হলো এমন দুইটা ছিদ্র নিয়ে গঠিত উৎস যেখান থেকে তোমার ভাই সমদশায় বা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যে দুইটা আলোক রশ্মি বের হয়, তাকে আমরা বলি সুসংগত উৎস। ঠিক আছে, তাহলে আমরা যদি সুসংগত উৎসের ভাই চলো সংজ্ঞাটা দিয়ে আসো। আমরা সুসংগত উৎস তাহলে সংজ্ঞাটা দিই। এখানে আমরা তার সংজ্ঞাটা দিব এরকম যে ইহা হলো এমন উৎস যা হতে একই তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি নির্গত হয়, যাদের মধ্যে একটি নির্দিষ্ট দশা পার্থক্য সর্বদা বজায় থাকে, নির্দিষ্ট দশা পার্থক্য সর্বদা বজায় থাকে। মানে এটা সমদশায় থাকলে হয় সবসময় সমদশায় থাকবে, বা যে দশায় থাকবে, যে দশা পার্থক্য থাকবে সবসময় সেই দশা পার্থক্যই থাকবে, এবং যা দুটি ছোট চির দ্বারা গঠিত। কেমন? আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে সুসংগত উৎস জিনিসটা কি? সুসংগত উৎস হচ্ছে তোমার ভাই এমন উৎস যে উৎস থেকে তোমার হচ্ছে ভাই একই তরঙ্গ দৈর্ঘ্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের, এখানে একই তরঙ্গের, কেন লিখছি একই তরঙ্গ দৈর্ঘ্যের, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি নির্গত হয়, যাদের মধ্যে একটি নির্দিষ্ট দশা পার্থক্য বজায় থাকে এবং যা দুটো ছোট ছোট চির দ্বারা গঠিত। ওকে, তাকে আমরা কি বলি? তোমার সুসংগত উৎস বলি। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই,
নেক্সট দেখো আমার কাছে আছে হচ্ছে তোমার ভাই আলোকের ব্যতিচার। সো চলো আলোকের ব্যতিচার জিনিসটা কি আমরা চলো এটা আলোচনা করার চেষ্টা করি। দেখো আলোকের ব্যতিচারে কি হয়, আলোকের ব্যতিচারে হয় কি, তোমার এখানে ভাই একটা মেইন আলোক উৎস থাকবে, এটা হচ্ছে তোমার একটা মেইন আলোক উৎস আছে। কেমন, এখানে দেখো এখানে একটা ছোট ছিদ্র আছে যেটাকে আমরা S1 বলছি বা যেটাকে আমরা সুসংগত উৎস বলি। দেখো এটা হচ্ছে আমার একটা আলোক উৎস, এটা হচ্ছে আমার একটা S1 একটা ছোট ছিদ্র, আর এটা হচ্ছে আমার S2 একটা ছোট ছিদ্র। তাহলে এখানে কাহিনী কী হচ্ছে দেখো, এখানে তোমার একটা আলোক উৎস আছে, এখানে একটা S1 নামের একটা ছিদ্র আছে, এখানে তোমার S2 নামের একটা ছিদ্র আছে। তো S1 থেকে তোমার এখানে ভাই আলোক রশ্মি এখান থেকে বের হচ্ছে, আবার S2 থেকে তোমার এখানে আলোক রশ্মিগুলো বের হচ্ছে। তাহলে বের হয়ে কি হয়, এখানে একটা পর্দা থাকে, এটাকে আমরা বলি স্ক্রিন, বা এটা আমরা বাংলায় বলি পর্দা, আর ইংলিশে এটাকে নাম দিই আমরা স্ক্রিন। এখানে একটা তোমার পর্দা বা স্ক্রিন থাকে। এখানে যে কাহিনীটা ঘটে এটা হচ্ছে আমার একটা আলোক উৎস, এখানে আমার ছোট ছোট দুটো ছিদ্র, যদিও ছিদ্রগুলো এখানে অনেক বড় দেখানো হয়েছে কিন্তু এত বড় থাকে না, অনেক ছোট থাকে এগুলো। হ্যাঁ, এগুলোকে আমরা স্লিট বলি বা চির বলি বা সরু ছিদ্র বলি। এদের মধ্যে দিয়ে যখন আলো এখানে পাস হয়, দেখা যায় যে এই পর্দা বা স্ক্রিনের মধ্যে কোথাও কোথাও অন্ধকার, কোথাও কোথাও আলো দেখা যাচ্ছে, কোথাও কোথাও অন্ধকার, কোথাও কোথাও আলো দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও বেশি আলো দেখা যাচ্ছে, কোথাও কোথাও অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এরকম করে তোমার একটা সজ্জা সৃষ্টি হয়। এই যে আলোটাকে দুইটা ছিদ্রের মধ্যে পাস করলে যে এরকম যে তোমার একটা পর্দার মধ্যে আলোক সজ্জা সৃষ্টি হচ্ছে, এই আলোর এই ধর্মকেই বলা হয় তোমার কি বলতো আলোকের ব্যতিচার বলা হয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। তাহলে আলোকের ব্যতিচার কাকে বলে আমরা যদি জিজ্ঞেস করতে চাই, তাহলে আলোকের ব্যতিচার হচ্ছে তোমার ভাই আলোক উৎস থেকে দুইটা চিরের মাধ্যমে আলোক রশ্মিগুলো যখন বের হবে, তখন যে তারা পর্দার মধ্যে ক্রমাগতভাবে এই যে আলো অন্ধকার সৃষ্টি করতেছে, এই যে আলোর যে এরকম একটা সজ্জা সৃষ্টি করার যে ধর্ম, বেসিক্যালি সেটাকে আমরা কি বলি, আলোকের ব্যতিচার বলি। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা আলোকের ব্যতিচারের সংজ্ঞাটা লিখি এখানে। দেখো সংজ্ঞাটা চলো লিখি আমরা এখানে, চলো আমরা এখানে আলোকের ব্যতিচারের সংজ্ঞাটা লিখি। সংজ্ঞা দেখো তাহলে ভাই সংজ্ঞাটা কি হবে তোমার এখানে, তোমরা এখানে বলবো তোমার এখানে এরকম যে দুইটা সুসংগত উৎস হতে, দেখো এগুলো সুসংগত উৎস না, এই যে S1 এবং S2 কি এগুলো বলো তো সুসংগত উৎস বা চির। তাহলে এই যে S1 এবং S2 আছে এগুলো আমাদের কি, তাহলে আমি যদি এখানে একটু করে দেখাই, এখানে এগুলো হচ্ছে আমাদের ভাই সুসংগত উৎস, আমরা যে একটু আগে পড়ে আসছি সেগুলো। তাহলে এখানে আমরা লিখবো দুটি সুসংগত উৎস হতে, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত দুটি সমান বিস্তার ও কম্পাঙ্কের আলোক তরঙ্গ তো এখানে আমরা কি লিখলাম, দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত দুটি সমান বিস্তার ও কম্পাঙ্কের আলোক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উপরিপাতন ঘটালে কখনো তোমার এখানে আলো এবং কখনো অন্ধকার দেখা যায়, কখনো আলো এবং কখনো অন্ধকার দেখা যায়। আর আলোকের এই ঘটনাকে ব্যতিচার বলে। তাহলে দেখো তো ভাই ব্যতিচার বা ইন্টারফারেন্স কাকে বলে আমরা বলতেছি, এখানে দুটি সুসংগত উৎস হতে নিঃসৃত দুটি সমান বিস্তার ও কম্পাঙ্কের। আমরা দেখো প্রথমে বলছিলাম যে তোমার এখানে কি হয় বলতো, যদি এই ব্যতিচার সৃষ্টি করতে চাও দোনোটার বিস্তারকে সমান হইতে হবে, কম্পাঙ্ক সমান হইতে হবে। এই বিস্তার আর কম্পাঙ্ক সমান এগুলো কে করে দেয় বলতো, ওই যে সুসংগত উৎসটাই করে দেয়। তাহলে এই সমান বিস্তার ও কম্পাঙ্কের আলোক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে, দেখো এখানে একটা মাধ্যম আছে, মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোনো একটা স্তরে যদি উপরিপাতন ঘটে, দেখো এখানে কিন্তু এই পর্দায় এখানে কি করতেছে ভাই, উপরিপাতন করতেছে। এই পর্দা এখানে কি হচ্ছে,
এই যে আছে এখানে পর্দা ভাই, পর্দায় আলোক তরঙ্গ দুটির উপরিপাতন ঘটছে, আলোক তরঙ্গ দুটির উপরিপাতন ঘটছে। কেমন? তাহলে বলতেছে কি এখানে যে প্রবাহিত উপরিপাতন ঘটলে কখনো এখানে আলো দেখা যাচ্ছে, কখনো এখানে অন্ধকার দেখা যাচ্ছে। এই আলোর এই ঘটনাটাকে মানে কোথায় যে কখনো আলো কখনো অন্ধকার দেখা যায় ঘটনা, এটাকে আসলে আমরা কি বলতেছি বলতো? আলোকের ব্যতিচার বলতেছি। ওকে, তাহলে যদি আমরা একবার সামারি করি তাহলে আলোকের ব্যতিচার কি জিনিস ভাই? আলোকের ব্যতিচার হচ্ছে যে, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, কোনো একটা আলোক উৎস থেকে যখন আলোক রশ্মিগুলা যেটা সুসংগত উৎসের মধ্যে দিয়ে যখন পাস করে, যখন কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হয়, তখন কোনো একটা পর্দায় যদি এদের উপরিপাতন ঘটে, তাহলে পর্দার মধ্যে দেখা যায় যে কোথাও আলো সৃষ্টি হয়েছে, কোথাও অন্ধকার সৃষ্টি হয়েছে। এই আলোকের এই ধর্মকে আমরা কি বলতেছি ভাই? আলোকের ব্যতিচার বলতেছি। তাহলে এই ধর্মটাকে আমরা চোখে দেখতেছি না, এই যে এখানে অন্ধকার এবং এখানে আলো সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা চোখে দেখতে পারতেছি। তো এই যে চোখে যেহেতু আমরা দেখতে পারতেছি, তো এই জন্য এটাকে বলা হয়, তোমার এখানে কি বলতো, চোখে দেখা যায় বলে এটাকে আমরা আলোকের ভৌত ধর্মে বলে থাকি। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তো এখানের মধ্যে দেখো, প্রথম কথা, এখানের মধ্যে এই আলোকের ব্যতিচার প্রথম কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে বিজ্ঞানী টমাস ইয়ং। এটা কি আবিষ্কার করছে ভাই? বিজ্ঞানী, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, টমাস ইয়ং। আর কত সালে আবিষ্কার করছে এটা? এটা আবিষ্কৃত হয়েছে তোমার 1801 সালে। ওকে, তাহলে আমরা একটু মুখস্থ রাখবো সালটা, এখানে 1801 সালে আসলে এটা আবিষ্কৃত হয়েছে। ওকে, আশা করি এটা আমরা ভাই বুঝতে পারছি এখানে। তাহলে এখানে আমি যদি একটু করে নর্মাল যদি একটা সিম্পল চিত্র দিয়ে যদি একে বোঝাই, এখানে আসলে দুটো ছোট ছিদ্র আছে, দেখো এখানে আসলে দেখো দুটো ছোট ছোট ছিদ্র আছে এখানে, একদম যদি নর্মাল চিত্র আকারে আমরা যদি একে বোঝাই। আর তোমার এখানে একটা পর্দা রাখা আছে এখানে, তারপর এখানে তোমার একটা মেইন আলোক উৎস আছে, এখানে তোমার একটা তাহলে মেইন আলোক উৎস আছে। তো মেইন আলোক উৎস থেকে এখানে আলো বের হচ্ছে, এটা তোমার S1 সোর্স, এটা তোমার S2 সোর্স। ধরো তোমার এখান থেকে আলো বেরিয়েছে এখানে, এখানে ধরো আলোটা এখানে গেছে, আলো যাওয়ার পরে এই আলোটা ধরো তোমার এখানে গেছে, আবার ধরো এই আলোটার একটা অংশ গিয়ে এখানে গিয়ে উপরিপাতন ঘটেছে। এখানে গিয়ে কী করছে ভাই? এখানে গিয়ে এটা ধরো পি বিন্দু, এখানে গিয়ে আলোক তরঙ্গ দুটো, এই যে দেখো আলোগুলো যখন আগাচ্ছে এখানে, আলোগুলো যখন এখানে আগাচ্ছে, দুই দেখো না, এই আলোটাও আগাচ্ছে এই পাশে, এই আলোটা আগাচ্ছে এই পাশে। তাহলে এই যে দেখো এগুলো কিন্তু আস্তে আস্তে তরঙ্গমুখটা কিন্তু বড় হচ্ছে, বড় হতে হতে তখন তারা এখানে পর্দায় গিয়ে কী করে ওভারল্যাপ করে। দেখো প্রথমে তো তরঙ্গমুখগুলো এখানে ছোটো ছোটো, আস্তে আস্তে যত তোমার সামনে আগাচ্ছে দূরে দুটোটা তরঙ্গমুখী কী হচ্ছে বলো তো? বড় হচ্ছে। বড় হয়ে তখন তারা পর্দায় গিয়ে পড়ে, তখন দুজনের মধ্যে কী হয়? ওভারল্যাপ হয়। আর ওভারল্যাপ মানে উপরিপাতন ঘটে আর কি। হ্যাঁ, এই পি বিন্দুতে কী করতেছে? এই পি বিন্দুতে আলোক তরঙ্গ দুটির উপরিপাতন ঘটতেছে। এখানে তোমার আলোক তরঙ্গ দুইটির উপরিপাতন ঘটছে। আর আলোক তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে এখানে হয় তোমার এখানে আলো দেখা যাচ্ছে, না হলে তোমার এখানে অন্ধকার দেখা যাচ্ছে, অথবা এখানে তোমার অন্ধকার দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, আলো দেখা যাওয়া এটাকে আমরা বলি উজ্জ্বল, আর অন্ধকার দেখা যাওয়া সেটাকে আমরা বলতে পারি অনুজ্জ্বল। উজ্জ্বল এটাকে আমরা কোনো কোনো সময় চরম নাম দিয়ে ডিফাইন করি, আর অনুজ্জ্বল যেটা সেটাকে আমরা অবম নাম দিয়ে ডিফাইন করি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তোমার আলোকে যখন পরিবর্তন করতেছে তখন সেখানে আলো দেখা যাচ্ছে বা অন্ধকার দেখা যাচ্ছে। আলোর যে অঞ্চলটা আছে সেটাকে আমরা উজ্জ্বল অঞ্চল বলতেছি, আবার অন্ধকার অঞ্চলটাকে আমরা অনন্ধকার অঞ্চল বা অনুজ্জ্বল অঞ্চল বলতেছি। এই আলোর অঞ্চলটাকে আরেকটা নামে ডাকা হয়, আলোটাকে বলা হয় চরম, আর অন্ধকারটাকে বলা হয় তোমার এখানে অবম। অন্ধকারটাকে কি বলা হয়? এখানে অবম বলা হয়। আর এখানে দেখো খাস কাটা দেখো, এই যে দেখো এতটুকু পর্যন্ত তোমার হচ্ছে ভাই অবম আছে, আবার এতটুকু পর্যন্ত তোমার চরম আছে, এতটুকু আবার তোমার এখানে অবম আছে। এগুলোকে বলা হয় ডোরা। এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় তোমার হচ্ছে ভাই এই যে যেগুলো সৃষ্টি হচ্ছে চরম এবং অবম, এগুলোকে আমরা বলি ডোরা, এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ভাই ফ্রিঞ্জ। ঠিক আছে, এগুলো ইংলিশ টার্মটা কি বলতো? ডোরা, বা ইংলিশ টার্ম হচ্ছে আমরা ফ্রিঞ্জ। মানে এই যে আমরা চরম আর যে আমরা অবম পাচ্ছি, দুটাকে একসাথে কি বলা হয় বলতো? তোমার এগুলোকে আলাদা আলাদাভাবে ডোরা বলা হয়, ডোরা।
অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা, এটাকে আমরা বলি ফ্রিঞ্জ। ওকে, সো আমরা আশা করি জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারতেছি ভাই। সো চলো আমরা এবার নেক্সটে যাই। নেক্সটে দেখি আমাদের কি আছে এখানে। নেক্সট আছে আমাদের এখানে ভাই ব্যতিচারের প্রকারভেদ। আচ্ছা, ব্যতিচারের প্রকারভেদ পড়ানোর আগে চলো আমরা তাহলে তোমার জিনিসটা একটু করে দেখাই দিই। এখানে তাহলে দেখো, এখানে তাহলে আমার আলোক উৎস, আর এগুলো হচ্ছে আমার ভাই সুসংগত উৎস। তাহলে এখানে হচ্ছে আমার মেইন আলোক উৎসটা আছে ভাই। আর এখানে দেখো আমাদের এখানে এই তোমার এখানে হচ্ছে একটা স্লিট 1 S1 বা চির 1, এটা হচ্ছে আমার S2। কেমন, এটা হচ্ছে আমার কি ভাই S2। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার এখানে কি আছে ভাই, পর্দা আছে। আমি তোমাকে বুঝাই বলি, দেখো এখান থেকে কি হচ্ছে, দেখো এখান থেকে আলোক রশ্মিটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে আলোক রশ্মিটা এখান থেকে পাস হচ্ছে, আর এখান থেকে আরেকটা আলোক রশ্মি এখানে যাচ্ছে। আমি এমনি নর্মাল সরল রেখা দিয়ে দেখাচ্ছি, এখানে তো তরঙ্গ মুখ দিয়ে দেখাইছে, আমি তোমাকে বোঝানোর জন্য সরল রেখা দিয়ে দেখাচ্ছি। তো এই আলোটা ধরো তোমার এখানে চলে গেছে, আর এই আলোর ধরো একটা অংশ তোমার এখানে চলে গেছে, এরা এখানে গিয়ে ওভারল্যাপ করছে, এর এখানে কি করছে তোমার উপরিপাতন করছে এখানে পি। তাহলে এখানে পিতে উজ্জ্বলও হইতে পারে বা অনুজ্জ্বল হইতে পারে, বা অর্থাৎ চরমও হইতে পারে, বা এখানে কি হইতে পারে বলো তো, অবমও হইতে পারে। কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, চরম হবে নাকি অবম হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এটা তো তোমার সোর্স 1 ছিল তাই না, এটা তোমার এখানে কি ছিল S1 মানে চির 1, আর এটা তোমার এখানে চির 2। আমাকে একটু করে বলতে পারবা এখানে S1 থেকে যখন পিতে গেছে তখন আলোটার ডিস্টেন্স কত অতিক্রম করছে, S1P। আর S2 থেকে যখন পিতে গেছে তখন আলোটা কত দূরত্ব অতিক্রম করছে, S2P। আমাকে একটু করে বলতে পারবা এখানের মধ্যে তোমার S1P বড় হবে নাকি S2P বড় হবে। তোমরা 100% চিত্র থেকে দেখতেছো ভাই S2P কিন্তু এখানে বড় হবে, S2P এখানে কেউ বলো তো ভাই বড় হবে, অর্থাৎ এখানে S1P হচ্ছে ছোট আর S2P কিন্তু তোমার এখানে বড়। তাহলে এই দুটার মধ্যে ঠিকই থাকবে, এখানে একটা পথ পার্থক্য থাকবে। এই পথ পার্থক্য আমরা কীভাবে বের করতে পারি, আমরা কি করতে পারি, এই S1 থেকে S2P এর উপর S1P এর সমান আমরা দৈর্ঘ্য কেটে নিতে পারি, এবং এরপর আমরা এখানে ধর একটা লম্ব টানলাম, ধর এখানে লম্বটা বি বিন্দুতে গিয়ে ছেদ করছে। তাহলে এখানে আসলে বেসিক্যালি কি, এই যে তোমার S1P যেটা আছে আর এখানে তোমার যে বিপি আছে এরা কিন্তু পরস্পর সমান। আমরা এখানে কি করলাম বলতো, এই S1P এর সমান দৈর্ঘ্যকে নিয়ে আমরা এখানে S2P থেকে আমরা বিপি অংশটা কেটে নিলাম। এই যে বিপি অংশটা সেটা হচ্ছে আমার S1P এর সমান। তাহলে এতটুকু যে এক্সট্রা অংশ আছে এটাকে আমরা কি বলি বলতো, পথ পার্থক্য x বলি। এটাকে আমরা কি বলি, পথ পার্থক্য x বলি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে এই স্ক্রিন বা পর্দার মধ্যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পর্দা, এটাকে আমরা স্ক্রিন বলতেছি। এই স্ক্রিন বা পর্দার মধ্যে এখানে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টের জন্য কোনো পথ পার্থক্য নেই, যে পয়েন্টের জন্য কোনো কি নাই, পথ পার্থক্য নেই। আমাকে বলতে পারবো কোন পয়েন্টটা, পয়েন্টটা আমি তোমাকে দেখাই দিই। পয়েন্ট হচ্ছে দেখো এই দুইটা চির আছে না ভাই, এই দুইটা চিরের যে মাঝখানে যে পয়েন্টটা আছে এটা থেকে তুমি যদি এখানে একটা পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্টটা, এই যে নীল পয়েন্টটা আছে, এই নীল পয়েন্টটাতে এখানে কিন্তু কোনো পথ পার্থক্য নাই দুইটা আলোরই। কেন আমি তোমাকে বোঝাই বলি, দেখো এখানের জন্য S1P যা হবে এটা দেখো S2P কিন্তু ঠিক তাই হবে। ওকে, আর এটা কোথায় আছে, এই যে একদম মাঝখানে, এখান থেকে টানছি আমরা, কেমন এই দুইটার আমরা একদম মাঝখান থেকে এখানে আমরা লাইনটা টানছি। তাহলে যেহেতু এখানে দেখো এখানে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে এখানে দেখো এখান থেকে এতটুকু যা, এখান থেকে এতটুকু তা, মানে আমি বলতে চাচ্ছি কি, এই পি পয়েন্টের জন্য তো আমাদের এখানে কিছু দেখো, পি পয়েন্টের জন্য আমার এখানে S1P, এটা কিন্তু S2P থেকে আমার এখানে এটাতে হয়েছে। আর এখানে তুমি যদি পি চিন্তা করো এটার জন্য কিন্তু এখানে S1P এবং এখানে কিন্তু S2Pটা সমান, কেমন। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তার মানে এখানে কি হচ্ছে দেখো, উপরের জন্য S1P থেকে S2P বড়, আর মাঝখানের জন্য S1P আর S2P একদম সমান, কারণ এখান থেকে এখানে যে পথ, এখান থেকে এখানে সিমিলার পথ, তার দুটোটা পথই সমান। অর্থাৎ এখানে তোমার কোনো কি নাই, এখানে পথ পার্থক্য কত, পথ পার্থক্য 0। এখানে কিন্তু তোমার পথ পার্থক্য আছে, দুটার মধ্যে দেখো পথ পার্থক্য আছে, কিন্তু একদম সেন্টার পয়েন্টে এখানে যেটা আছে এখানে কোনো কি নাই, পথ পার্থক্য নাই। তো এখানে যেহেতু কোনো পথ পার্থক্য নাই, তো এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এটাকে কি বলা হয় বলতো, কেন্দ্রীয় চরম। এটাকে আমরা কি বলবো, আমি যদি তোমার এখানে দেখাই, দাঁড়াও, চলো এই জিনিসগুলোকে আমি একটু পাশে নিয়ে আসি।
হ্যাঁ, তারপর চলো আমরা এটাকে তাহলে চলো এদিকে তুলে দিই। তাহলে এখানে যেটা আছে আমার ভাই, এটাকে আমরা তোমার বলি হচ্ছে ভাই কেন্দ্রীয় চরম। এখানে তুমি ম্যাক্সিমাম লাইট দেখতে পারবা। দেখো এখানে আমি তোমাকে ফিগারে দেখাই, এই যে দেখো, এই যে দেখো, এই যে মাঝখানে, এই যে দেখো এখানে যে মাঝখানে যে আলোটা দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বাকি আলো থেকে কিন্তু বেশি, এই মাঝখানে আলোটা, কারণ এখান থেকে দেখো কোনো পথ পার্থক্য নাই, এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স, এখান থেকে এতটুকু ডিস্টেন্স সেম, মানে এখানে যেটা পাচ্ছ এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম। ওকে, এটা তোমার কি, এটা যেটা আছে, আমি যদি এখানে দেখাই একটু করে, কোথায় দেখানো যায়, দাঁড়াও, এখানে যদি দেখাই আমি, এটা হচ্ছে আমার কি বলতো কেন্দ্রীয় চরম। এখানে সবচেয়ে বেশি পরিমাণে তুমি লাইট দেখতে পারবা। কেন জানো, কেন সবচেয়ে বেশি পরিমাণে তুমি এখানে লাইট দেখতে পারবা? কারণ এখানে কোনো বাধা না, মানে এখানে কোনো তোমার পথ পার্থক্য নাই, এই মাঝখানে পয়েন্টের জন্য কোনো কি নাই, পথ পার্থক্য নেই। অর্থাৎ এতটুকু আলো যেটা অতিক্রম করবে এইটা আলো সে অতিক্রম করবে, অর্থাৎ দোনোটা এনার্জি সমান হবে। তাই এখানে দোনোটা এনার্জি সমান হওয়ার কারণে বেশি পরিমাণে এনার্জি দিয়ে সেখানে অনেক বেশি পরিমাণে লাইট দেখা যাবে। তাই মাঝখানে যেটা আছে সেটা তুমি এখানে কি দেখতে পারবা, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় চরম বলবো। কেমন, আশা করি আমরা এই পয়েন্ট এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপরে দেখো, এই যে দেখো একটা আলোর পরেই কিন্তু একটা অন্ধকার, আবার একটা আলো, অন্ধকার আলো অন্ধকার আলো এভাবে করে গেছে। হ্যাঁ, আবার এখানে দেখো অন্ধকার আলো অন্ধকার আলো এভাবে করে গেছে। তার মানে এই কেন্দ্রীয় চরমের উপরে তুমি পাবা হচ্ছে ভাই, অন্ধকারকে আমরা কি বলছি, অবম বলছি, তাহলে কেন্দ্রীয় চরমের উপরে পাওয়া যাবে প্রথম অবম, এটার উপরে পাওয়া যাবে প্রথম চরম, এভাবে করে জিনিসটা কন্টিনিউ হবে। এরপর পাবো তুমি দ্বিতীয় অবম, নিচেও সেই সেম সিস্টেম, এখানে পাবো তুমি প্রথম অবম, এখানে তুমি পাবা প্রথম চরম, এই জিনিসটা এভাবে করে কন্টিনিউ হতে থাকবে, এভাবে করে কিছু থাকবে, কন্টিনিউ হতে থাকবে। চলো আমি তোমাকে নেক্সট পৃষ্ঠা একবার দেখাই দিই জিনিসটা, আসো নেক্সট পৃষ্ঠায় দেখাই। চলো, এখানে তোমার দুইটা স্লিট, তো তারপর তোমার এখানে হচ্ছে ভাই পর্দা, তারপর দেখো এখানে তোমার লাইট সোর্স ছিল, আর এখান থেকে দেখো কি, এটা তোমার পর্দা বা স্ক্রিন ছিল। তাহলে চিন্তা করে একদম মাঝখানে যেখানে আছে, এখান থেকে যখন গেছো এখানে, এখানে যেটা আসছে ভাই, এখানে যেটা পাইছো এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম। ওকে, এটা তোমার কি কেন্দ্রীয় চরম। আর এটার উপরে যেটা পাবা এটা হচ্ছে তোমার প্রথম অবম, তারপরে পাবা প্রথম চরম, তারপরে পাবা দ্বিতীয় অবম, চরমের পর অলওয়েজ অবম আসবে, আলো অন্ধকার এভাবে চলতে থাকবে। কেমন, আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই দুইটা আলো কেন একসাথে নাই, মানে দুইটা চরম কেন একসাথে নাই? কারণ দেখো না, দুইটা চরম মিলে তো একটা চরম হয়ে যাবে, মানে দুইটা আলো মিলে একটা আলো হয়ে যাবে, ওদেরকে তুমি তো আলাদা করতে পারবা না, তাই না? মানে আমি তোমাকে বুঝাই বলি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ভাই কেন একটা আলোর পরে একটা অন্ধকার, দুইটা আলো কেন একসাথে নেই? ভাই দুইটা আলো মিলে তো একটা আলো হয়ে যাবে, তাই না? জিনিসটা বুঝতেছো? জিনিসটা দুইটা আলো মিলে কেন একটা আলো নেই, দেখো, কারণ দুইটা আলোকে তুমি যদি পাশাপাশি রাখো তাহলে সেটা একটা আলো হয়ে যাবে। এই জন্য কি হয়, একটা আলো একটা অন্ধকার, আলো অন্ধকার আলো অন্ধকার এভাবে সজ্জা সৃষ্টি হয়। কেমন, তাহলে এটা তোমার এখানে গেছে, এখানে তোমার দ্বিতীয় অবম পাবা, আবার অনুরূপভাবে তোমার এখানে উপর উঠতে থাকবে দ্বিতীয় চরম, আবার অনুরূপভাবে এখানে দেখো এখানে পাবা তুমি, আবার এটা প্রথম থেকে স্টার্ট হবে, প্রথম অবম, এটাকে আমরা বলবো প্রথম চরম, এটাকে আমরা বলবো দ্বিতীয় অবম। মানে উপরে যেরকম থাকবে নিচেও ঠিক সেভাবে করে তোমার এখানে আগাবে। ওকে, আর এগুলো যেগুলো আছে, এই যে ধরো আমি যদি এগুলোকে যদি একটু বক্স টস করে দিই, ধরো এটাকে যদি আমি বক্স করে দিই এখানে, এগুলোকে আমরা সবগুলোকে ডোরা বলবো, ডোরা বা ফ্রিঞ্জ বলবো, সবগুলোকে আমরা কি বলবো, ডোরা বা ফ্রিঞ্জ বলবো। কেমন, আশা করি এগুলো আমরা বুঝতে পারতেছি ভাই। এগুলো যেগুলো সবগুলো আছে আমাদের ভাই, এগুলো হচ্ছে আমার এক একটা ডোরা বা এগুলোকে আমরা ফ্রিঞ্জ বলি। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আমরা জাস্ট আপাতত আজকে থিওরি পড়তেছি রিলেটেড। আশা করি তোমরা এই জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, তো আজকে তো আমাদের হাতে সময় নাই, আমরা হচ্ছে নেক্সট দিন এখান থেকে আলোচনা করবো ব্যতিচার প্রকারভেদ থেকে। আজকে তাহলে এতটুকু থাক, আমরা আশা করি এতটুকু আজকে লেকচারগুলো বুঝতে পারছি, এনজয় করছি অনেকগুলো। সো আজকে ভিডিওটা তোমার ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, আর ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।